সাউন্ড দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের ক্লাস নিউটন মেকানিক্স এর ক্লাস নাম্বার 7। অলরেডি আমরা কিছুক্ষণ আগে ফেসবুকে আপনাদেরকে নোটিফাই করার চেষ্টা করছি, তাও ইন দ্য মিন টাইম অনেকে কানেক্ট হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। অনেকে সালাম জানাইছেন, আব্দুল, আনিকা, ইমতিয়াজ, হাবিবা, নূরা, নন্দিনী, তারপর সজল সরকার, রাফিয়া, রিপা, স্বদেশ রায়, নূরা, তাফসিরুল, আরো অনেকে অনেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আজকে আমাদের খুবই 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 জটিল একটা টপিকের উপর পড়াশোনা। বলা হয় ইন্টার ফার্স্ট ইয়ারে মানুষ তিনটা জিনিস খুব ভয় পায়। মজার ব্যাপার, এই তিনটা জিনিসই কিসের উপর? ফিজিক্সের উপর। দ্যাটস ওয়াই ফিজিক্স ইজ রয়্যাল সাবজেক্ট, ইউ নো। সো হোয়াট আর দিস থ্রি টপিকস? ফার্স্টলি, মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা জড়তার ভ্রামক বলে থাকি। আজকে ক্লাসে ভাইয়াকে এই জিনিসটা নিয়ে ডিল করতে হবে এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো জড়তার ভ্রামক একটা টপিক, পৃষ্ঠটান, এবং আরেকটা টপিক আছে যেটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার অভ্যন্তরে। এই তিনটা টপিক, তিনটা খুবই 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 জটিল টপিক এবং মজার বিষয় তিনটাই হচ্ছে ফিজিক্সের। এবং সেকেন্ড পেপারও যখন আপনারা যাবেন, 5-6টা জটিল জিনিস আছে যেগুলো সব থেকে টাফ, ওই 5-6টাই হচ্ছে ফিজিক্সের। তো দ্যাটস ওয়াই ফিজিক্স ইজ রয়্যাল। তো আমরা একটু খুব দ্রুত দেখে নিব। ভাইয়া আজকে আপনার সাথে কনভারসেশন করার টাইম খুব অল্প পাবো, কারণ আজকে আমার উপর খুব লোড, মানে এমন এমন জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে ডিল করতে হবে যে জিনিসগুলো খুবই হেভি ওয়েট। সো আমি আজকে টানা হয়তো কথা বলবো এবং আমি চেষ্টা করবো এমন ভাবে কথা বলার যেন আপনার আর আমাকে কোশ্চেনই করতে না হয়, কমেন্টই যেন করতে না হয়, আপনি যেন আমার একবারের কথা শুনেই বুঝতে পারেন। বাট ভাইয়া তাও প্রতিটা জিনিস অ্যাটলিস্ট 2বার করে রিপিট করবো, মানে একবার এক্সট্রা রিপিট করবো, 2বার করে বলবো। তো আমরা গত ক্লাসে হচ্ছে আমরা 6 নাম্বার ক্লাসটাতে কি কি দেখছি একটু দেখে নিই। এটা ছিল গত ক্লাসে, শুরু এখান থেকে হয়। তো আমরা প্রথমে দেখছিলাম সেটা হচ্ছে যে বৃত্তাকার গতিটা তৈরি করার জন্য কি লাগে আমরা দেখছিলাম, যে একটা বেগ থাকতো এই বরাবর, লম্বভাবে বল দিতাম, ফলে লব্ধি হচ্ছে এরকম ভাবে চলে যেত। তো বেগের দিকের সাথে, বস্তুর বেগের সাথে সর্বদা লম্বভাবে বল প্রযুক্ত হতে থাকে। আমরা দেখলাম বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হবে। তারপর আমরা বের করছিলাম এই বৃত্তাকার পথে ঘোরার জন্য যে এই বলটাকে আসলে কি বলে? এই বলটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এই বলটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। তারপর আমরা দেখছিলাম এই কেন্দ্রমুখী বল, এটার মানটা কিরকম আসে। তো ফার্স্ট অফ অল আমরা কেন্দ্রমুখী ত্বরণের মান বের করছি, এটা হচ্ছে v ইনটু ওমেগা, রৈখিক বেগ ইনটু কৌণিক বেগ। আমাকে অনেকে বলছে সাউন্ডের প্রবলেম বলছে। তো লেট মি চেক এগেইন সাউন্ডের প্রবলেম। একটা ভালো কারণ হইতে পারে আমার টি শার্টটা, যেহেতু কলার সিস্টেম না, দ্যাট ক্যান বি আ প্রবলেম। সাউন্ড ঠিক হচ্ছে না অনেকে বলতে। তো আমাকে একটু এখন জানান, এখন কি সাউন্ডটা আমরা মোটামুটি ক্লিয়ার পর্যায়ে পৌঁছাইতে পারছে কিনা। ও, আর যদি তারপরও ক্লিয়ার না হয়, তাও ভাইয়ার কাছে অল্টারনেট আরেকটা সলিউশন আছে। ভাইয়া এসি টেম্পারেচারটা একটু কমাইতে হবে তাহলে। ক্লিয়ার, এখন অনেকটা ক্লিয়ার বলছেন অনেকে যদিও। তা আপনাদের সমস্যা আরো ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লিয়ার করতে হলে আমাকে কি করতে হবে, এই তো এখন আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে সাউন্ড। তো ভাইয়া যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে গত ক্লাসে কাজ করেছিলাম। কেন্দ্রমুখী ত্বরণটা বের করছিলাম এবং কেন্দ্রমুখী ত্বরণ অর্থাৎ বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য যে ত্বরণটা লাগে, কেন্দ্রমুখী ত্বরণ, যেটা অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে, সেই ত্বরণটার মান ছিল রৈখিক বেগ ইন্টু কৌণিক বেগ, এটা একটা সূত্র। অথবা ওমেগা স্কোয়ার আর, এটা একটা সূত্র। ভি স্কোয়ার বাই আর, এটা আরেকটা সূত্র। তো আমরা এরপর যেটা বের করছিলাম, কেন্দ্রমুখী বল বা ত্বরণ বেগের মানকে চেঞ্জ করে না, শুধুমাত্র দিকটাকে চেঞ্জ করে, অর্থাৎ অলওয়েজ বৃত্তাকার পথে ঘুরাইতে থাকে, দিকটা চেঞ্জ হইতে থাকে, মানটা চেঞ্জ হয় না। এবার আমরা যেটা বের করছিলাম, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা আমরা দেখবো একটু পর কিভাবে আসে। আর কেন্দ্রমুখী বলটা বের করার টেকনিক হচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণকে ভর দ্বারা গুণ দিছিলাম, এম ভি ওমেগা বা এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে এই ফরম্যাটটা, এম ভি স্কোয়ার বাই আর। এই ফরম্যাটটা আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। আচ্ছা, বৃত্তাকার গতি এইগুলো আমরা অলরেডি কভার করছি। তারপর আমরা লাস্ট ক্লাসে আরো কি দেখছিলাম, আমরা যদি একটু সামনে আগাই, আমরা দেখছিলাম হচ্ছে এখানে আরো অনেকগুলা জিনিসপাতি ছিল। আমরা দেখছিলাম ওমেগা হচ্ছে কৌণিক বেগের দিককে কিভাবে প্রকাশ করা হয়, ডান হাত নিতে হইতো। ডান হাতের এই যে 4টা আঙ্গুল ছিল, 4টা আঙ্গুল যদি বৃত্তাকার বেগের দিকে বা কৌণিক বেগের দিকে ধরি, তাহলে বুড়ো আঙ্গুলটা যেদিকে নির্দেশ করে সেটাই আসলে কিসের দিক ছিল, সেটাই আসলে কৌণিক বেগ বা বৃত্তাকার গতির দিক ছিল। যেমন এইখানে যে আমি ক্লকওয়াইজ দিকে 4টা আঙ্গুল ধরি,
বুড়ো আঙ্গুলটা ভেতরের দিকে আসে, তার মানে ওমেগার দিক হচ্ছে ক্রস, ক্রস মানে হচ্ছে ভেতরের দিকে। আর এখানে ছিল কি ডট, ডট মানে বাইরের দিকে। এগুলো আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম। তারপর আমরা এই জিনিসটা প্রমাণ করছিলাম, রৈখিক বেগ হচ্ছে কৌণিক বেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণন। ঠিক আছে, তো আমরা এইটার পর হচ্ছে এই জিনিসটাকে কাজে লাগা একটা প্রবলেম সলভ করছিলাম। এটা ছিল P29। অনেকগুলো হোমওয়ার্ক ছিল, যার একটা আমি করে দিয়েছিলাম P30, আরো সম্ভবত এক দুইটা করছিলাম P28, এটা করছিলাম। এগুলো দিয়ে মোটামুটি আমাদের আরেকটা করছিলাম P31। P31 পর্যন্ত করে আমরা গত ক্লাস সম্ভবত শেষের দিকে চলে আসছিলাম, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এই তো গত ক্লাস এখানে শেষ হয়েছিল। তো গত ক্লাস শেষের পর আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব, ব্যাক করব আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে যারা সোফার কানেক্ট হয়ে গেছেন আমার সাথে, তাদেরকে ধন্যবাদ। সঠিক সময় আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমার পড়াশোনার ক্লাস বা পড়াশোনার চ্যাপ্টারটা হচ্ছে শুরু করব। আচ্ছা, তো আমরা বেসিক্যালি যেটা করব, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 7। আমরা 5টা 15 দিকে হচ্ছে আমরা ব্রেকটা নিব। 5টা 15 দিকে আমরা হচ্ছে আর 7-8 মিনিট কথা বলে পড়াশোনা করে আমরা 5টা 15-তে ইনশাল্লাহ ব্রেকে চলে যাব। ঠিক আছে, আমাকে জয় বলছে কালকে ফিজিক্স এক্সাম, কিন্তু ভাইয়া প্রিপারেশন ভালো হয় নাই, কি করতে পারি? প্রিপারেশন যদি ভালো না হয়ে থাকে, আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আগামীকালকে সিলেবাস যতটুকু আছে সেই টপিকের মধ্যে যেই টপিকগুলো আপনি আগে অলরেডি পড়ে ফেলছেন সেগুলো রিভাইজ করা, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে আপনার বইয়ের অনেক কঠিন জিনিস পড়া লাগবে না, বাট অ্যাটলিস্ট ফিজিক্সের সূত্রগুলো এবং সূত্রগুলো দিয়ে আপনার যে এক্সাম্পলের ম্যাথ গুলো আছে, এটা শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যার বা সেলু স্যারের বইয়ের উদাহরণের অঙ্কগুলো আপনি দেখে দেখে নিজে নিজে করা, তাহলে হচ্ছে বেটার। ওকে, আচ্ছা। আবার একটা কমন কমেন্ট থাকে, আগের ক্লাস করি নাই বুঝবো কিনা। আগের ক্লাস না করে থাকলে বুঝার চান্স আজকের দিনে দাঁড়ায় একটু কম। আমি বলবো না যে একেবারেই বুঝবেন না, চেষ্টা করলে অনেক কিছুই বোঝা যায়, বাট সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো করে আসলে তারপর ক্লাস ধরাটা বেটার। আচ্ছা, তো আজকের ক্লাসে চলেন আমরা কি করব, কি কি জিনিস দেখবো এটা একটু গুছাই নিই। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিচ্ছি আপনাদের জন্য। ওকে, ডান ডান ডান। তাহলে এই তো আমরা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কি কি জিনিস পড়বো, আমাদের এই যে টপিক গুলো আমরা দেখতেছি এখানে, একটা হচ্ছে টর্ক, তারপর কৌণিক ভরবেগ, জড়তা ভ্রামক, চক্রবর্তী ব্যাসার্ধ। এগুলো বেসিক্যালি আমরা 3টা ক্লাস জুড়ে পড়বো। আমরা বেসিক্যালি 3টা ক্লাস জুড়ে পড়বো, 3টা ক্লাসের মধ্যেই এই টপিক গুলো থাকবে। আমি কখনো টর্কে যাব, কখনো জড়তার ভ্রামক যাব, কখনো কৌণিক ভরবেগে যাব। তো কখনোই মনে করবেন না আজকের ক্লাসে আমি জড়তার ভ্রামক সম্পর্কে কিছু কথা বলবো, টর্ক সম্পর্কে কিছু কথা বলবো, বাট কেউ আজকের ক্লাস করি এটা চিন্তা করে না যে টর্ক আর জড়তা ভ্রামক সব বুঝে যাব। এটা বুঝতে আমাদের টোটাল 3টা ক্লাস লাগবে। আজকে আমি ইন্ট্রোডাকশন দিব, কিছু জিনিস শিখাবো, এরপরের ক্লাসে আরো কিছু জিনিস শিখাবো, তারপরের ক্লাসে যে আপনি একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং হবে। বাট এই 3 ক্লাসের কোনো ক্লাসের 5 মিনিটও যদি আপনি মিস করেন, আপনার এই টপিক গুলো একদম মাথা থেকে ছন্নছাড়া হয়ে যাবে। এটা সব থেকে ভয়াবহ টপিক, সব থেকে কঠিন টপিক। এবং আমি আজকে ডেডিকেটেডলি, মানে আমি চেষ্টা করবো আমার বেস্ট এফোর্টটা দেওয়ার। বাকিটা আপনাদের থেকে এক্সপেক্ট করছি, আপনারা হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশনটা দিবেন, কলম খাতা ক্যালকুলেটর নিয়ে একদম মনোযোগ পুরাটা দিয়ে বসে থাকবে। বাকিটা ভাইয়ার উপর ছেড়ে দেন ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমাদের প্রথম যেটা দেখব সেটা হচ্ছে জড়তা। আমরা প্রথমে হচ্ছে একটু জড়তা নিয়ে কাজ করব। জড়তা কি? জড়তা আমরা ডেফিনেশনটা লিখলাম না, যেহেতু অলরেডি আপনারা ফার্স্টের দিকে এই টপিকটা পড়ছেন। জড়তা বলতে বোঝানো হয় কোনো একটা বস্তু স্থির থাকলে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, বা গতিশীল যদি সে থাকে, তার ওই গতিটা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, সেটাকে আমরা জড়তা বলে থাকি। এখন বলবো ঠিক আছে ভাই, এটা তো প্রবণতা বা থাকতে চাওয়ার ইচ্ছা, কিন্তু এটা মাপে কিভাবে? তো জড়তার যে পরিমাপ, রৈখিক জড়তা যদি হয়, রৈখিক জড়তা, রৈখিক জড়তা এটার পরিমাপ হচ্ছে ভর। রৈখিক জড়তার পরিমাপ হচ্ছে ভর। কেন ভর? কারণ দেখেন, একটা বস্তু যত ভারী, সে স্থির থেকে গতিশীল করতে তাকে তত বেশি কষ্ট করা লাগে, তাই না? ধরেন, আমি যে একটা এক্সাম্পল দিই আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ধরেন আমি বললাম যে 2টা বস্তু আছে। আমি বস্তু বাদ দিই, বস্তু তো অনেক, বস্তু নিয়ে আমরা অনেক কাজ করছি, আজকে আমরা একটু অন্য কিছুতে আসি। ঠিক আছে, এটা ধরেন আপনাদের এটা হচ্ছে, এটা কমন, এটা আসলে ইজিলি বলা যায়।
আর ধরেন এটা কাকে দিতে পারি? উম, তো আমি চিন্তা করলাম যে দুইটা বস্তু আছে, ঠিক আছে, সরি দুইজন মানুষ আছে। একটা হচ্ছে আপনাদের অন্তর ভাইয়া, আমার থেকে একটু জুনিয়র, 2 বছর জুনিয়র, তাই আমি অন্তর বললাম। আর এই তো এনাম ভাই আছে। এখন দুইজনই ধরেন বসে আছে, দুইজনই হচ্ছে ধরেন ঘুমাচ্ছে এরকম। আর আমি ধরেন টোকা দিলাম অন্তর ভাইয়ের এখানে যায়, সে ধরেন কত দূর যায় পড়বে আমি আসলে এটা ক্যালকুলেট করাটা একটু টাফ। কিন্তু আমি ধরেন এনাম ভাই এখানে, এনাম ভাই শুয়ে আছে, আমি যদি ধাক্কা দিই, আমি আমার পুরো শরীর নিয়ে ধাক্কা দিয়ে মানে আমার পুরো এনার্জি নিয়েও যদি ধাক্কা মারি, এটি নড়বে? বিন্দু মাত্র নড়বে না। তাহলে এই যে জড়তা, মানে দুজনেই কিন্তু চাচ্ছিল কি নিজের অবস্থাটা ধরে রাখার, কিন্তু অন্তরকে টোকা দিলেই ও কোন দিকে যায় পড়বে আল্লাহ মাহবুদ জানে। কিন্তু এনাম ভাইকে ধরেন আমি সারা শক্তি দিয়েও ঠেলে সরাইতে পারলাম না। তার মানে কি এনাম ভাইয়ের মধ্যে নিজের অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা অনেক বেশি। এই যে নিজের অবস্থা বজায় রাখার যে শক্তিটা, এটা আসলে কি দিয়ে মাপলাম? ভর দিয়ে। তো রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, রৈখিক গতির ক্ষেত্রে জড়তাই হচ্ছে, জড়তা ইকুয়ালস টু ভর। ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। আচ্ছা, এবার আসেন কৌণিক গতি বা বৃত্তাকার গতির ক্ষেত্রে। বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা, তো বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন যে আপনার কাছে একটা অক্ষ আছে, এই হচ্ছে একটা অক্ষ, এই হচ্ছে একটা অক্ষ আছে, ঠিক আছে। তো অক্ষের চারপাশে আপনি একটা বস্তুকে ঘুরাবেন, এই একটা বস্তু, তো এই হচ্ছে একটা বস্তু আছে। আপনি কাজ কি? আপনার কাজ হচ্ছে বস্তুটাকে এভাবে ঘুরায় নিয়ে আসা, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে বস্তুটাকে এইভাবে ঘুরায় আনা এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে। তো এখন আপনি চিন্তা করেন তো, এই বস্তুটা নর্মালি ধরলাম এই বৃত্তাকার পথের মধ্যে স্থির আছে। আমার কাজ কি? ধাক্কা দিয়ে বা বল দিয়ে বা কিছু একটা দিয়ে এটাকে ঘুরানো। এখন তাকে ঘুরাইতে কত বেশি কষ্ট হবে? যেমন এনাম ভাইকে সরাইতে অনেক কষ্ট হইতো, ওনার ভর অনেক বেশি ছিল, এই জন্য কষ্ট বেশি হয়েছে, ওনাকে রৈখিক গতি দেওয়াটা অনেক টাফ ছিল। এখন এই বস্তুটা স্থির ছিল, এইটাকে বৃত্তাকার গতি দিতে হবে। তাহলে এই বৃত্তাকার গতি দেওয়াটা কতটুকু কষ্টকর, সেটাই তো আসলে এই বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা, তাই না? এখন এই জড়তাটা কি শুধুমাত্র এই বস্তুর ভরের উপর নির্ভর করবে, নাকি অন্য কিছুর উপরও নির্ভর করবে? অ্যান্সার হচ্ছে শুধু ভর না, ভর ছাড়াও আরো অন্য কিছুর উপর নির্ভর করবে। তাহলে আমরা এখন একটা ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আগে একটা কোশ্চেন করে যাব। কোশ্চেন কি? কি কি বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমার টাইম 15 বেজে গেছে। তো আমি এখন আপনাদেরকে নামাজের বিরতিতে 15 মিনিট দিয়ে ইনশাল্লাহ পরে ক্লাস আবার শুরু করব। তো বিরতি।
আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। নামাজের বিরতির পর আবারও আমরা আপনাদেরকে ক্লাসের টপিকে ফিরে আসার জন্য আহ্বান এবং অনুরোধ করতেছি। তো আমার সাথে অলরেডি অনেকে ওয়েলকাম ব্যাক বলছে কমেন্টে। তাফসিরুল, আনিকা, তারপর মিমি, মাসিরা, ফেরদৌসি, সাদিয়া, বিনতে, সাদিকুর, রুমানা, আচ্ছা অনেকে কানেক্ট হয়ে গেছেন। নাফিসা, আসসালামু আলাইকুম জানাইতো। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের ক্লাসটা শুরু হতে না হতেই বিরতি চলে আসছিল। তো আসলে টাইমটা একটু এরকম এই শীতকালের এই সময়গুলোতে ৫টা, ৫:১৫ এরকম বা ৫:৩০ র মধ্যে নামাজের সময় পড়বে। এনিওয়েজ আমরা ওইভাবে ব্যালেন্স করে নিব ইনশাআল্লাহ। তো আমরা একটু ফেরত আসি যে আমরা আসলে কি জিনিস পড়ছিলাম সো ফার। আমরা পড়াশোনা করতেছিলাম জড়তা নিয়ে, জড়তার ভ্রামক নিয়ে। সো আমাদের কাছে মেইনলি আ গতি হচ্ছে ২ রকমের। গতি ২ রকম। ঠিক আছে? সো ভাইয়া বৃত্তাকার গতি জড়তা ব্যাসার্ধের উপরও নির্ভর করে। ওকে, ভেরি গুড। তাফসিরুল ইসলাম ও একটা সুন্দর কমেন্ট করছে এবং খুবই লজিক্যাল পারফেক্ট অ্যান্সার যে শুধুমাত্র ভর না, বৃত্তাকার গতির যে ব্যাসার্ধ সেটার উপরও জড়তাটা নির্ভর করা উচিত। ওকে, ওকে। তারপর হচ্ছে আমাকে আরেকজন বলছে ভর গতির পরিমাণ গতির দিকের উপর নির্ভর করতে পারে। নাইস ট্রাই, নাইস ট্রাই মিমি বলছে। মিমি 2129 ওকে, ওকে। তারপর হচ্ছে ভর এবং দূরত্বের উপর নির্ভর করে সানজানা বলছে। টর্কের উপর নির্ভর করে সাবিহা বলছে। এফ এবং আর এর উপর নির্ভর করতে পারে, আর এবং জি এর উপর নির্ভর করতে পারে। অনেকগুলো কমেন্ট চলে আসছে আপনাদের মধ্যে থেকে। ভালো। এটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখি, আমরা একটু বুঝার চেষ্টা করব যে আসলে কি জিনিসের উপর নির্ভর করে। তো আমি তাও আগেই বলে রাখতেছি ২ টা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে ভর আর আরেকটা হচ্ছে ব্যাসার্ধ। এই ২ টা বিষয়ের উপর নির্ভর করবে। কিভাবে ২ টা বিষয়ের উপর নির্ভর করে চলেন আমরা একটু দেখে নিই কিভাবে এই ২ টা বিষয়ের উপর নির্ভর করতেছে। তো ফার্স্ট এ আমি যেটা করব ২ টা বৃত্তাকার গতি নিব। এইটা একটা, এইটা একটা। ওকে? তো কোন একটা বিন্দু আছে আর এইখানে ধরেন আরেকটা বিন্দু আছে। এটার ভর হচ্ছে ২ কেজি। আর এটার ভর আচ্ছা ধরেন এটা ২ কেজি না, এটা হচ্ছে ধরেন ৪৫ কেজি। আর এটা হচ্ছে ১২০ কেজি। আই থিংক আপনারা বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতেছি। সো এখন দেখেন বৃত্তাকার গতি চলতেছে। বৃত্তাকার গতি হচ্ছে কাজ করতেছে এখানে। তো আমরা যেটা করতেছি বৃত্তাকার গতি তৈরি করলাম এরকম। ঠিক আছে? এখন এইটা একটা বৃত্তাকার পথ হুবহু সেম বৃত্তাকার পথ ওইখানেও আছে। ২ টাই হচ্ছে রেডিয়াস সেম। ২ ক্ষেত্রেই রেডিয়াস সেম। এখানেও রেডিয়াসটা হচ্ছে আপনার কত? এখানেও যদি আমরা চিন্তা করি রেডিয়াসটা যা, এখানেও রেডিয়াসটা এক্সাক্টলি তা। রেডিয়াসটা ২ ক্ষেত্রেই সমান। ধরেন রেডিয়াসটা বললাম 5 মিটার। এখানেও রেডিয়াসটা 5 মিটার। সো একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ২ জনকেই আমি ঘুরাইতে চাই। একজন হচ্ছে ৪৫ কেজি ভরের অন্তর ভাইয়া, আরেকজন হচ্ছে মাত্র ১২০ কেজি ভরের এনাম ভাইয়া। এখন ২ জনেরই যদি আমার ঘুরাইতে হয়, সমান পরিমাণ কি কষ্ট হবে? আপনারা অবশ্যই বুঝে ফেলছেন ইতিমধ্যে যে না, এনাম ভাইকে ঘুরাইতে একটু কষ্ট বেশি হবে। তাহলে যাকে ঘুরাইতে যত বেশি কষ্ট তার কি জড়তা তত বেশি? জড়তা আসলে ভাইয়া কি বুঝায়? জড়তা বুঝায় যে কোন একটা বস্তু তার গতিটার যে অবস্থাটা সেটা বজায় রাখতে চাওয়ার ক্ষমতা তার মধ্যে কত বেশি। যার মধ্যে তার গতি বজায় রাখার ক্ষমতা বা শক্তি যত বেশি, তাকে সরানো কি তত টাফ। যেমন ওর মধ্যে মানে এনাম সরি অন্তরের মধ্যে যেটা ছিল, ওর মধ্যে ৪৫ পরিমাণ একটা শক্তি আছে তার অবস্থাটা স্থির অবস্থা বজায় রাখার জন্য। এনাম ভাইয়ের কাছে সেটা আছে ১২০ পরিমাণ। তার মানে এনাম ভাইয়ের কাছে যেহেতু এনাম ভাইকে সরানো বা ওনাকে গতিশীল করা, ঘুরানো টাফ। তার মানে কি এনাম ভাইয়ের জড়তা বেশি। এনাম ভাইয়ের জড়তা বেশি। তাহলে আমরা বলতে পারি জড়তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জড়তাকে আমরা প্রকাশ করি মানে কৌণিক গতির ক্ষেত্রে যে জড়তা, এটা মাথায় রাখতে হবে। বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা, বৃত্তাকার গতির ক্ষেত্রে, বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা, সেটাই আসলে কি? জড়তার ভ্রামক।
বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তাকে আমরা জড়তার ভ্রামক বলি এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করে থাকি। তো আই, এইটার ইংলিশ টার্মটা যদি আপনি বলেন, সেটার ইংলিশ টার্মটা হচ্ছে মোমেন্ট, মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক। আর ইনারশিয়া মানে কি? ইনারশিয়া মানে হচ্ছে জড়তা। তো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া, এইটা হচ্ছে বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা। তো আমরা এই আই এর ভ্যালুটা বা জড়তার এই ভ্যালুটা বৃত্তাকার গতির ক্ষেত্রে কত হয় সেটা মাপার জন্য একটা এক্সাম্পল নিছিলাম। তো আমরা এক্সাম্পল দিছিলাম কি, যে অন্তর স্থির অবস্থায় দাঁড়ায় আছে, এনাম ভাই স্থির অবস্থায় দাঁড়ায় আছে, দুজনকে আমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, কাকে ঘুরানো বেশি কষ্টকর হবে? তো আপনারা বলছেন যে ভাই এনাম ভাইকে ঘুরানো বেশি কষ্টকর হবে। তাহলে এই এক্সাম্পল থেকে, এই তুলনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যার ভর যত বেশি তার ক্ষেত্রে জড়তা কি হয়? তত বেশি আসে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, যার ভর যত বেশি, মানে যেই বস্তুর ভর যত বেশি তার ক্ষেত্রে কি হবে? জড়তাটা তত বেশি হবে। তাহলে সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? একটা বেশি হইলে অপরটা বেশি হয়, তার মানে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আই সমানুপাতিক এম, আই সমানুপাতিক এম, যার এম যত বেশি তার জড়তা তত বেশি। ওকে, ডান। ভালো জিনিস আমরা জেনে গেলাম। তারপর আসেন আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব। সেকেন্ড এক্সাম্পলটা কিরকম? সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে, ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে এরকম। ওকে, তো সেকেন্ড এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে এবারও আমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, বাট এবার যে ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে দুইটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ সেম না, দুইটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ ডিফারেন্ট। ওকে, তো আমি বলে দিলাম আপনাদেরকে যে ভাইয়া এইটা হচ্ছে 3 মিটার ব্যাসার্ধের একটা পথ, আর এইটা হচ্ছে 5 মিটার ব্যাসার্ধের একটা পথ। দুই ক্ষেত্রেই সেম বস্তু আছে। ধরেন এখানেও যেই বস্তু, এখানেও ঠিক একই বস্তু। ঠিক আছে, এখানে কে আছে? এখানে আছে আপনাদের প্রাণপ্রিয় জিমি ভাইয়া। তো এইখানেও জিমি ভাই আছে। দুই ক্ষেত্রেই যেহেতু জিমি ভাই, তো সেই ক্ষেত্রে আমাদের আর মানুষ ওয়াইজ কম্পারিজনের কিছু না। জিমি ভাই বেশি না, মাত্র এনাম ভাইয়ের থেকে 5 কেজি কম, সরি 100। এনাম ভাই কত ছিল? এনাম ভাই ছিল 120, জিমি ভাই 115 কেজি। ঠিক আছে, তো এবারের কাহিনী যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আমার একই ভরের বস্তু আমি রাখছি, কিন্তু আমার হচ্ছে দুইটা ভিন্ন ব্যাসার্ধের পথে রাখছি। একবার হচ্ছে 3 মিটার ব্যাসার্ধের পথে রাখছি, আরবার হচ্ছে 5 মিটার ব্যাসার্ধের পথে রাখছি। এবার চিন্তা করেন তো, কোন ক্ষেত্রে জিমি ভাইকে সুতার মধ্যে, ধরেন আপনার আঙ্গুলের মধ্যে আপনি সুতা বেঁধে এক পাশে জিমি ভাইকে রাখছে, তো এবার আপনি আঙ্গুল দিয়ে জিমি ভাইকে ঘুরাবেন। তো জিমি ভাই যদি চিন্তা করতে একটু কষ্ট, আপনি একটা মার্বেল চিন্তা করেন, যে আঙ্গুলের মধ্যে সুতা বেঁধে এক পাশে মার্বেল আছে, তো মার্বেলটাকে আপনি ঘুরাবেন এইভাবে, আপনার আঙ্গুলের আঙ্গুল দিয়ে চারপাশে মার্বেলকে এভাবে ঘুরাচ্ছেন, এরকম চিন্তা করেন। তো এখন আপনি বলতে পারবেন কোন ক্ষেত্রে আপনার কষ্ট বেশি হবে? সুতাটা যদি ছোট হয় তাহলে আপনার ঘুরাইতে, যে অল্প রেডিয়াসের মধ্যে ঘুরাইতে, তখন কষ্ট বেশি হবে, নাকি সুতা যখন অনেক বড় হবে এইভাবে আপনি ঘুরাবেন তখন কষ্টটা বেশি হবে? কোন ক্ষেত্রে আপনার কষ্ট বেশি হবে? অ্যান্সার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। এক্স্যাক্টলি, অলরেডি ফাহাদ, নিঝুম আরো অনেকে বলছে ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কষ্ট বেশি হবে। কংগ্রেচুলেশন, সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন। সো অবশ্যই, তার মানে কি? তার মানে হচ্ছে রেডিয়াস যদি বেশি হয়, ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে আমার কি হচ্ছে, জড়তা, ঘুরাইতে যে কষ্টটা লাগে সেটা কি বেশি হবে। তাহলে এখান থেকে আমার কি হওয়া উচিত ছিল? আই সমানুপাতিক আর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্ট করে দেখতে গেছি তখন দেখা গেছে, আহ তখন আমরা দেখতে পারছি যে আমাকে বলছে আপনার বর্ণনা আমি অলরেডি অ্যানিমেশন তৈরি করে ফেলছি। হায় রে, এই জি ভাই দেখলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। এনিওয়ে, আমরা তাহলে দেখি যে আই সমানুপাতিক আর, ঠিক আছে, এটা হওয়ার কথা, কিন্তু আসলে বাস্তবে এটা হয় না। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আই সমানুপাতিক আর স্কয়ার হয়। এখন বলবেন ভাইয়া, আমরা তো দেখলাম আর যত বাড়ে তত হচ্ছে আমার ঘুরানো কষ্টকর হয়, তো তাহলে এখানে সমানুপাতিক না হয়ে স্কয়ারের সমানুপাতিকটা কেন হইলো?
এইটার ব্যাপার হচ্ছে যে ভাইয়া আমরা শুধুমাত্র এইটুকু গেস করতে পারি যে একটা বাড়লে আরেকটা বাড়বে কি বাড়বে না। মানে একটা সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে। একটা বাড়লে আরেকটা কি বাড়বে নাকি একটা বাড়লে আরেকটা কমবে এটা গেস করতে পারি। কিন্তু ওইটার কত ঘাত আকারে, ওইটার কত পাওয়ার আকারে বাড়বে বা কত পাওয়ার আকারে কমবে এটা কিন্তু আমরা গেস করতে পারি না। এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে অনেকগুলো ডাটা নেয়। মানে রেডিয়াসের অনেকগুলো ডাটা নেয়, এটার কারেসপন্ডিং আই এর অনেকগুলো ডাটা নেয়। যে আর এত হইলে আই কত, আর এত হইলে আই কত, আর অত হইলে আই কত, সবগুলা মিলে একটা গ্রাফে প্লট করে। তারপর ওই গ্রাফটা কিরকম ওইটা অ্যানালাইসিস করে এই পাওয়ারটা ডিটারমাইন করা হয়। আমি যেমন বুয়েটে ওঠার পর বুয়েটের সেকেন্ড ইয়ারে থাকতে এরকম হচ্ছে বিভিন্ন ঘাত বের করতাম। এক একটা সিনারিও দেওয়া থাকতো, ল্যাব কুইজ হইতো। ল্যাব কুইজে এক একটা সিনারিও দেওয়া থাকতো যে এই বস্তুটা এই ঘটতেছে, এখানে এটার সাথে সাথে ওই প্যারামিটার চেঞ্জ হচ্ছে, অনেকগুলো ডাটা দেওয়া থাকতো। ওগুলো অ্যানালাইসিস করে কত পাওয়ারের সাথে সমানুপাতিক ওইটা আমরা বের করতাম। তো আপাতত আপনারা জেনে রাখেন যে আই সমানুপাতিক আর স্কয়ার এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে পারছি। আমরা নরমাল অ্যানালাইসিস থেকে বা চোখে দেখে বলতে পারি আই বাড়লে আর বাড়বে। কত পাওয়ার আকারে বাড়বে এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে অ্যানালাইসিস করে বের করা। আর আরেকটা ভাবে আপনি চিন্তা করতে পারেন। আপনার আর যত বাড়ে তত কিন্তু আপনার গতিশক্তি বর্গ আকারে বাড়ে। মাথায় রাখবেন এখানে ব্যাপারটা যে গতিশক্তির সাথে রিলেটেড হয়। আমরা আরো ২-১ টা ক্লাস পর দেখাবো যে রেডিয়াস যত বাড়ে গতিশক্তিটা তার বর্গ আকারে বেড়ে যায়। সো ওই কনসেপ্ট থেকেও কিন্তু এখানে আই এর ভ্যালুটা আর স্কয়ারের সাথে রিলেটেড। তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি পাচ্ছি? একবার পাইলাম আই সমানুপাতিক আর স্কয়ার, আর এর আগের বার আমরা কি পাইছিলাম? এর আগের বার পাইছিলাম আই সমানুপাতিক এম। তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করে ফেলি তাহলে কি পাবো? আই সমানুপাতিক এম এটা পাইছি, আবার আই সমানুপাতিক আর স্কয়ার এটা পাইছি। অতএব অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি আই সমানুপাতিক এম আর স্কয়ার, তাই না? এখন সমানুপাতিক থেকে সমান সমান আনতে হইলে কি লাগে? সমানুপাতিক থেকে সমান সমান আনতে হইলে লাগে হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টটা এসআই এককে, এসআই এককে ধ্রুবক কে ইকুয়ালস টু 1 হয়। সেক্ষেত্রে আই ইকুয়ালস টু কি আসে? এম আর স্কয়ার এই জিনিসটা চলে আসে। ঠিক আছে? তাহলে আমরা পুরা জিনিসটা একটু আরেকবার ওভারভিউ করি। প্রথমত আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া জড়তা বলতে কি বোঝায়? আজকের ক্লাসে আমরা জড়তা নিয়ে পড়াশোনা শুরু করতেছি। যে ভাইয়া জড়তা বলতে কি বোঝায়? জড়তা বলতে বোঝায় কোন একটা বস্তু সেই বস্তুর গতির অবস্থা চেঞ্জ করার জন্য, বা এভাবে চিন্তা করতে পারেন জড়তা বলতে বোঝায় কোন একটা বস্তুর মধ্যে তার গতির অবস্থা ধরে রাখার জন্য কতটুকু শক্তি আছে সেটাই হচ্ছে তার জড়তা। বা কোন একটা বস্তু তার গতির অবস্থাটা বজায় রাখার জন্য তার মধ্যে যে ক্ষমতাটা আছে সেটাই হচ্ছে তার জড়তা। আর এটাকে আমরা পরিমাপ করতে পারি কিভাবে? পরিমাপ করতে পারি কোন একটা বস্তুকে স্থির থাকা অবস্থায় তাকে গতিশীল করা যত বেশি কষ্ট তার জড়তা তত বেশি। বা একটা বস্তু গতিশীল থাকাকালীন তাকে থামানো যত বেশি কষ্ট তার জড়তা তত বেশি। এখন গতিটা তো আবার ২ প্রকার। বস্তু তো এভাবে সোজা দৌড়াইতে পারে। যেমন হচ্ছে ধরেন আ এনাম ভাই সোজা হাঁটে। কিন্তু এনাম ভাইয়ের ধমক খায় ধরেন জিমি ভাই এরকম ঘুরে। তো এটা আবার কি বৃত্তাকার গতি। তো অনেক ধরনের গতি তো হইতে পারে। তো এখন এই যে ব্যাপারটা, গতি ২ রকম সেটার উপর ভিত্তি করে জড়তাটাও ২ রকম হয়। যখন রৈখিক গতি যে সোজা বস্তু আগায় যাচ্ছে, তখন ওই বস্তুর জড়তা কত, মানে ওই বস্তুকে থামানো কত কষ্ট বা ওই বস্তুকে গতিশীল করা কত কষ্ট, সেটা হচ্ছে শুধুমাত্র ভরের উপর নির্ভর করে। সেটা শুধুমাত্র ভরের উপর নির্ভর করে। তো এই কারণে আমরা বলছিলাম রৈখিক গতির ক্ষেত্রে একটা বস্তুকে কত বেশি আগানোটা কত বেশি কষ্টকর বা থামানো বেশি কত বেশি কষ্টকর, তা শুধুমাত্র তার ভরের উপর নির্ভর করে। তাই ভরটাই হচ্ছে রৈখিক গতির জড়তা। কিন্তু আমরা দেখছি বৃত্তাকার গতি মানে একটা বস্তুকে যদি ঘুরাইতে চান তখন শুধুমাত্র ভর না আরেকটা বিষয় চলে আসে, সেটা কি? ব্যাসার্ধ। ঠিক আছে? একজন আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া শাওন ভাইয়াকে আনেন না কেন? হ্যাঁ, তো শাওন ভাইয়া লিজেন্ড মানুষ, ওনাকে আরো বড় জায়গায় আনবো, মানে আরো বড় সার্কাজমের সময় শাওন ভাইয়া চলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। তো আমাদের ভর এবং ব্যাসার্ধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে। তো ব্যাসার্ধের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখতেছিলাম। প্রথমত হচ্ছে যে আমরা এটা বলছি জড়তা ভ্রামককে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া। বৃত্তাকার গতি বা ঘুরানোর ক্ষেত্রে বস্তুকে ঘুরানোটা কত বেশি কষ্টকর বা ঘুরতাছে এই ঘূর্ণনরত অবস্থায় তাকে থামানো কত বেশি কষ্টকর সেটা যেই রাশির উপর নির্ভর করে তাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এবার আসেন
এই মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে নির্ণয় করব সেটার জন্য আমরা দুইটা এক্সাম্পল নিছি। প্রথমবার আপনাদের প্রাণপ্রিয় অন্তর ভাইয়া 45 কেজির এবং এনাম ভাই 120 কেজির দুইজনে আছে, দুইজনকে একই রেডিয়াসের পথে ঘুরাইতে চাই। আপনারাই বলছেন ভাই অন্তর ভাইয়ের থেকে এনাম ভাইকে ঘোরানো অনেক বেশি কষ্টকর হবে। তার মানে যার ভর বেশি তাকে ঘুরানো তত বেশি কষ্টকর, তার জড়তা তত বেশি, আই সমানুপাতিক এম ছিল। পরের বার আপনারা বলছেন জিমি ভাইকে নিয়ে, 115 কেজি জিমি ভাই, দুইবারই জিমি ভাই আছে, কিন্তু একবার জিমি ভাই 3 মিটারের পথে হচ্ছে যে ঘুরতেছে, মানে এনাম ভাই ওনারে ঘুরাচ্ছে, আরেকবার শাহির ভাই ওনারে 5 মিটারের পথে ঘুরাচ্ছে। তো এখন কোনটা বেশি কষ্টকর হবে? অবশ্যই 3 মিটারে ঘুরানোটা ইজি, কিন্তু এত ভারী একজন মানুষকে 5 মিটারের পথে ঘুরানো, বুঝতেছেন কত আঙ্গুল তো ছিঁড়েই যাবে। তো ওইখানে ঘুরানোটা টাফ। তো আমরা তখন বলছিলাম যে ভাইয়া রেডিয়াস যত বেশি হয় আপনি এটা এভাবে ফিল করতে পারেন, আপনার আঙ্গুলের মধ্যে সুতা পেঁচায় আপনি পাশে একটা মার্বেল ঝুলাই দিলেন সুতার অপর প্রান্তে, এখন আপনি এভাবে ঘুরাচ্ছেন। তো যদি সুতাটা ছোট হয় আপনার জন্য ঘোরানোটা সহজ হবে, আপনি হাতে নিয়ে করেন আরো বেটার ফিল করবেন। সুতাটা যখন বড় হবে তখন আপনার আঙ্গুলের উপর প্রেশারটা অনেক বেশি পড়বে, আর জিমি ভাইয়ের মতো মানুষ থাকলে আঙ্গুল ছিঁড়েই যেতে পারে। তো এই যে ব্যাপারটা, রেডিয়াস যত বেশি হয় জড়তা বা থামানোটা, মানে আপনার গতিশীল করা বা গতিশীল অবস্থায় থাকলে থামানো তত বেশি কষ্টকর হয়। এই কষ্টটাই তো আসলে জড়তা। তাহলে রেডিয়াস বাড়লে জড়তা বাড়বে। তো আইসোনুপাতিক আর হওয়ার কথা আমরা খেয়াল করে দেখছি, বা এক্সপেরিমেন্ট থেকে হয় কি যে এটা আসলে শুধু আর এর উপর না, আর স্কোয়ারের উপর নির্ভর করে। এবং বলছিলাম যে ভাইয়া যখন আরেকটু সামনে যাব 2-1 ক্লাস পরে, তখন দেখাবো গতিশক্তির সাথে একটা রিলেশন আছে, যেখানে আর বেড়ে গেলে স্কোয়ার আকারে হচ্ছে গতিশক্তি বেড়ে যায়, এই কারণে জড়তাটা বেড়ে যায়। তো ওইটা আমরা পরে ব্যাখ্যাটা জানবো। তো এই দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে আই সমানুপাতিক এম, আই সমানুপাতিক আর স্কয়ার, দুটোকে কম্বাইন করলে হয় আই সমানুপাতিক এম আর স্কয়ার। সমান সমান আনলে একটা কনস্ট্যান্ট লাগে, কনস্ট্যান্টটা হচ্ছে কে। এই এসআই পদ্ধতিতে কে এর একক হচ্ছে কে, কে কত হয়, কে হচ্ছে 1 হয়। তো আমরা তাহলে একটা ছোট্ট ম্যাথ করব, বা আমরা তাহলে আই এর একক কি, আই এর এককটা একটু বলে নিই। আই এর একক, ভরের একক কি, কেজি, আর দূরত্বের একক কি, মিটার, তার উপর একটা স্কয়ার আছে। তাহলে আই এর একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার। সিজিএস হয় না ভাই? সিজিএস হয়। সিজিএস এ কি হয়, কেজিটা হয়ে যাবে কি গ্রাম, আর মিটারটা হয়ে যাবে কি সেন্টিমিটার। তাহলে তখন হবে হচ্ছে একক, এটা কি এসআই একক। এখন সিজিএস একক যদি বলেন, সিজিএস একক তখন কি হবে, গ্রাম সেন্টিমিটার স্কয়ার। তো আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। P31 পর্যন্ত করাইছিলাম মেবি লাস্ট ক্লাসে। আমাকে কেউ চাইলে একটু যদি ভুল হয়ে থাকে কারেক্ট করে দিতে পারেন। আমার যতটুকু মনে পড়ে P31 পর্যন্ত করছিলাম, তাহলে আজকে 32। সো আমাদের 32 নাম্বার প্রবলেমটা কি, একটি 2 কেজি ভরের মশা 3 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে হলে তার জড়তার ভ্রামক কত হবে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সলিউশন করব। P32, P31, 32 রাইট, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই প্রবলেমটা করতে পারবো। তাহলে এখন আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে ভর, আমাদের দেওয়া আছে ভর এম দেওয়া, আমাদের দেওয়া আছে রেডিয়াস আর। তো খুবই কঠিন একটা প্রশ্ন, খুবই কঠিন একটা প্রশ্ন। এটা করতে হইলে আপনাদেরকে কিন্তু অনেক মানে সেন্সিটিভ, মানে অনেক কেয়ারফুল হওয়া লাগবে। জড়তার ভ্রামক আই ইজ ইকুয়ালস টু এম আর স্কয়ার। ঠিক আছে, এম কত ভাইয়া, এম হচ্ছে 2 কেজি। দেখছেন মশার ভর 2 কেজি, কি দিন চলে আসছে। আর আর কত, আর হচ্ছে 3 তার স্কয়ার। তাহলে 2 ইন্টু 9 গুণ করলে কত হয়, 18 কেজি মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা অনেক কঠিন একটা প্রবলেম ছিল। আপনারা অনেকে সস নিতে ইন্টারেস্টেড, নিতে পারেন, সমস্যা নেই। 18 চলে আসছে, একজন 192 বের করছে। ঠিক আছে, মানে ওই যে বললাম না, মাঝে মাঝে শয়তানের লাড়াচাড়া দেয়, এরকম আর কি। ঠিক আছে, 18 তাহলে হয়ে গেছে। ওকে ওকে, ডান, আমরা একক সহ লিখে ফেলছি। আচ্ছা, তো এইবার একটা স্পেশাল জিনিস মাথায় রাখবেন। স্পেশাল জিনিস কি, আই ইকুয়ালস টু এম আর স্কয়ার সূত্রটি
আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার সূত্রটি শুধুমাত্র বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র বিন্দু বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি বিন্দু বস্তু না হয়ে ভাইয়া এখানে কোনো ভেক্টর সাইন হবে না, না, জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি। আর একটা ভালো জিনিস আপনারা মনে করায় দিচ্ছেন, তো এইটা কিন্তু একটা স্কেলার রাশি, মাথায় রাখতে হবে। আই একটি স্কেলার রাশি, আই একটি স্কেলার রাশি। জড়তার ভ্রামকের মান এই বস্তুটা কোন দিকে আছে সেই দিকের উপর নির্ভর করে না, জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি। আচ্ছা, সো আই ইকুয়ালস টু এম আর স্কয়ার সূত্রটা শুধুমাত্র বিন্দু বস্তুর জন্য প্রযোজ্য। বিন্দু বস্তু না হয় যদি বড় শেপের বস্তু হয় তাহলে কিন্তু এটা প্রযোজ্য না। অর্থাৎ আমরা যখন এক্সাম্পলটা নিছিলাম, যেমন এটা ছিল কি একটা মাছি, তাই না? মাছিটা কিরকম, মাছিটা চিন্তা করেন এরকম, মাছি তো অলমোস্ট একটা বিন্দু বস্তু। লাইক আপনার কাছে একটা বিন্দু, একটা বৃত্তাকার পথ আছে, একটা বিন্দু, মাছি তো একটা বিন্দুর মতো, সেটা ঘুরতেছিল। তখন আপনি জড়তার ভ্রামক বের করছেন। তো আপনার বৃত্তাকার পথের ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, এটার ভর ছিল এম, আপনি কাজ করতে পারছেন। কিন্তু আপনাকে যদি, বা একটু আগেও যখন আমরা বের করছি দেখেন, আমরা অলওয়েজ কি বিন্দু বস্তু নিয়ে চিন্তা করছি, মানে এনাম ভাই বলেন, জিমি ভাই বলেন, সবই তো একটা বিন্দু, তাই না? তো মানে আমরা ধরে নিছি আর কি এনাম ভাই, জিমি ভাই এরা বিন্দু বস্তু চিন্তা করেছি। বাট যদি এইটা বিন্দু বস্তু না হয়ে অন্য কোনো বস্তু হয়, বড় শেপের বস্তু হয়, তখন কি করতে হয়? বড় শেপের বস্তুর জন্য, বড় শেপ এর বস্তুর জন্য, বড় শেপের বস্তুর জন্য ইন্টিগ্রেশন করে আই নির্ণয় করতে হয়। বড় শেপের বস্তুর জন্য ইন্টিগ্রেশন করে হচ্ছে আই নির্ণয় করতে হয়। এবার আমরা দেখব ইন্টিগ্রেশন করে কিভাবে বড় শেপের বস্তুর জন্য আই নির্ণয় করে। তো এখন আমরা একটা প্রবলেমে যাব, সেই প্রবলেমটা হচ্ছে, আমি একটু স্টেটমেন্টটা এক পাশে লিখে ফেলি সো দ্যাট আপনাদের পরে সলভের সময় বুঝতে সুবিধা হয়। যে একটি এম ভর ও এল দৈর্ঘ্যর দণ্ডের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো আমরা এখন একটা স্পেশাল কেস নিয়ে ডিল করতে যাচ্ছি। তো স্পেশাল কেসটা কি? স্পেশাল কেস হচ্ছে একটা দণ্ড থাকবে। আমাকে একজন বলছে, খুবই খুবই স্পেশাল কোশ্চেন, একদম মানে অস্থির লেভেলে উড়াধুরা কোশ্চেন করছে হচ্ছে মেহজাবিন। ও বলছে, মেহজাবিন জানি কি চেনা চেনা না, আচ্ছা ওই যে বাংলাদেশে নাটক করতো মোস্ট প্রবাবলি। তো ও বলছে ভাইয়া বিন্দু বস্তু কি? খুবই স্পেশাল কোশ্চেন। বিন্দু বস্তু হচ্ছে যে বস্তুটা আকৃতি একটা বিন্দু সমান। এটা হইতে পারে একটা মশা বা একটা মাছি বা একটা বিন্দু, একটা ফোঁটা। বৃত্ত, আপনার বৃত্ত যখন পড়ছেন, জ্যামিতি যখন পড়ছেন, তখন বিন্দু পড়ছেন ওই যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কি একটা বিন্দু। বা হচ্ছে আপনি চিন্তা করতে পারেন কিভাবে, যেমন এনাম ভাইয়ের সাপেক্ষে অন্তর্ভাই কি একটা বিন্দু। তো এরকম মানে ছোট ছোট বস্তুগুলো, একদম ছোট্ট একটা ফোঁটা, সেগুলো হচ্ছে বিন্দু। এখন বড় শেপের বস্তু কি? আমরা বড় শেপের বস্তু হচ্ছে একটা দণ্ড, এটা হইতে পারে একটা বৃত্ত, হইতে পারে একটা ফুটবল গোলক, হইতে পারে একটা সিলিন্ডার, হইতে পারে কি, হইতে পারে হচ্ছে একটা আয়তকার চাকতি, একটা বাক্স। এগুলো হচ্ছে বড় শেপের বস্তু। তো বড় শেপের বস্তুগুলোর ক্ষেত্রে কিভাবে জড়তার ভ্রামক বের করতে হয় সেটা আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে করে আগাবো, ঠিক আছে, দেখবো। এখন চলেন আমরা এটা একটু কিভাবে সলভ করতে হয় খেয়াল করি। এইটা একটা বস্তু,
এই বস্তুটার ক্ষেত্রে এই হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, পুরা দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এইখানে আছে কি L/2 দৈর্ঘ্য, আর এইখানে আছে L/2 দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে একদম মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটাকে ঘুরাইতে হবে। এই ঘুরানোর ক্ষেত্রে জড়তার ভ্রামক আই কত আসে সেটা হচ্ছে আমার প্রশ্ন। ঘুরানোর ক্ষেত্রে আই কত আসে সেটাই হচ্ছে আমরা বের করব। আচ্ছা, এখন চিন্তা করেন, আমাদেরকে যদি বলতো যে ভাইয়া এখানে একটা অক্ষ আছে, এই অক্ষ থেকে এক্স দূরত্বে একটা বিন্দু বস্তু আছে, ওইটা এভাবে ঘুরতেছে, তখন আমার জন্য হিসাব করাটা অনেক সহজ হইতো। যে ভাই আমার তখন বলতাম কি, এই হচ্ছে অক্ষ, অক্ষ থেকে এরকম দূরত্বে একটা বস্তু ঘুরতেছে, সো এই বিন্দুর ভর ইন্টু এই দূরত্বর স্কয়ার, তখনই কি চলে আসতো। কিন্তু এখন তো ভাইয়া এরকম সিস্টেম না, এখন ঘটনাটা কি ঘটছে খেয়াল করেন। এই হচ্ছে দণ্ড, ঠিক আছে? দণ্ডের এই যে মধ্যবিন্দু দিয়ে এটা একটা অক্ষ গেছে, খেয়াল করেন, এই যে মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেছে, অক্ষের সাপেক্ষে আপনি ঘুরাচ্ছেন, এইভাবে ঘুরাচ্ছেন দণ্ডটাকে। তাহলে এইভাবে যখন দণ্ডটাকে ঘুরাবেন তখন জড়তার ভ্রামক কত আসবে সেটা আপনাকে জিজ্ঞেস করছে। এখন এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাইয়া জড়তার ভ্রামক I is equals to ml স্কয়ার বসাইলে হবে না? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হবে না। কেন? কারণ দেখেন, এখানে m ভরের বস্তু মানে দণ্ডটার প্রত্যেকটা বিন্দু কি অক্ষ থেকে l দূরত্বে অবস্থিত? অ্যান্সার হচ্ছে না। তখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে আমরা এক কাজ করি, যেহেতু অক্ষ থেকে এক পাশে L/2 পর্যন্ত আছে, তাহলে আমি L/2 এভাবে নিই, ml/2 তার স্কয়ার, কারণ অক্ষ থেকে L/2 দূরত্ব পর্যন্ত ভর আছে। অ্যান্সার হচ্ছে না ভাই, এটাও ভুল। কেন? কারণ একটু আগে যখন আপনি বের করছেন বিন্দু বস্তুর জন্য, তখন সিস্টেমটা কিরকম ছিল? সিস্টেমটা ছিল দেখেন, যে ওই পুরা বস্তুটাই অক্ষ থেকে বা কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থান করতে হবে। এখন একটু খেয়াল করেন তো, এই যে এই কেসটাতে আপনার এই দণ্ডের টোটাল ভরটাই কি সেন্টার থেকে একদম L/2 দূরত্বে অবস্থান করতেছে? অ্যান্সার হচ্ছে না। কেউ কেউ একদম 0 দূরত্বে, কেউ হয়তো 1 মিটার দূরত্বে, কেউ 2 মিটার, এরকম অর্থাৎ এক একটা এক এক ধরনের দূরত্বে অবস্থান করতেছে। যখন এক একটা এক এক ধরনের দূরত্বে অবস্থান করে, তখন কি করতে হয়? এইখানে যে এইখানে এই পুরো দণ্ডটা হাজার হাজার কোটি কোটি বিন্দু সমষ্টি। এখন এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য যে জড়তার ভ্রামকগুলো আসে, খুব ছোট ছোট জড়তার ভ্রামকগুলো আসবে, সবগুলাকে একত্রে কম্বাইন করলে তাহলে টোটাল সিস্টেমটা জড়তার ভ্রামক পাওয়া যাবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি কাজ করব? আমরা হচ্ছে ধরে নিব যে এইখান থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট বিন্দু, একটা বিন্দুর প্রস্থ কি ডিএক্স। মনে আছে আমরা যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ছিলাম, ভেক্টরে আমরা বলছিলাম ডিএক্স হচ্ছে শূন্যের খুব কাছাকাছি ছোট্ট একটা সংখ্যা। তাহলে ডিএক্স দূরত্বটা এতই ছোট দূরত্ব যে ডিএক্স দূরত্ব হচ্ছে, এই ডিএক্স দূরত্বে শুধুমাত্র একটা বিন্দু বসতে পারে। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, ডিএক্স দৈর্ঘ্যে শুধুমাত্র একটি বিন্দু বসতে পারে। এখন আপনি চিন্তা করেন ডিএক্স দূরত্বে একটা বিন্দু বসতে পারে, তাহলে এই বিন্দুটার ভর, এই বিন্দুটার ভর আমি ধরলাম ডিএম, এই বিন্দুটার ভর ধরলাম ডিএম, খুব ছোট্ট ভর তাই এটাকে ডিএম ধরলাম। এখন খেয়াল করেন, আমরা কি এই কথাটা বলতে পারি টোটাল এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর কত এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে m/l। আর আমি এখন কতটুকু দৈর্ঘ্য নিয়ে কাজ করছি ডিএক্স, অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর কত আসবে এম ডিএক্স ডিভাইডেড বাই এল। তো এই যে খুব ছোট্ট একটা দৈর্ঘ্য, সরি খুব ছোট্ট একটা ভর, এই ছোট্ট ভরটাই আসলে কার সমান? এই ছোট্ট ভরটাই আসলে ডিএম, এই বিন্দুটার ভরের সমান, ঠিক আছে? এখন দেখেন, আমরা বলছিলাম যে ভাইয়া এইটা হবে না, এখন আমরা অ্যাকচুয়াল সলিউশনটাই আসি। অ্যাকচুয়াল সলিউশন যদি আমাকে করতে হয় তাহলে কিভাবে করব? আমরা এখানে যে একটা বিন্দু চিন্তা করলাম, ওই বিন্দুর জন্য যদি আমরা চিন্তা করি জড়তার ভ্রামক কত আসবে, নরমালি তো জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করি, কিন্তু এটা তো একটা বিন্দুর জন্য, তাহলে তো এটা অনেক বড় হবে না, খুব ছোট্ট একটা জড়তার ভ্রামক হবে। ছোট্ট কিছু বোঝানোর জন্য আমরা কি করি, ডিএক্স ডিওয়াই বা একটা ডি যুক্ত করি। তাহলে এখানে একটা যেহেতু খুব ছোট্ট জড়তার ভ্রামক, আমরা তাহলে বলবো ডিআই।
তাহলে ডিআই জড়তার ভ্রামকটাকে শুধুমাত্র এই বিন্দুটাকে ঘোরানোর জন্য কতটুকু কষ্ট হইতো, সেটা হচ্ছে ওই বিন্দু জড়তার ভ্রামক ডিআই। তাহলে এটা কি হবে, ওই বিন্দুর ভর ডিএম এবং সেটা অক্ষ থেকে কতটুক দূরে অবস্থান করছে, এক্স দূরে, তো ডিএম ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন আমরা যদি একটু মানটা বসাই, ডিএম এটার মান কত, ওই যে ওইখান থেকে আছে এম ডিএক্স ডিভাইডেড বাই এল ইন্টু এক্স স্কোয়ার, এইটা হচ্ছে ডিআই সেটার মানটা। আচ্ছা, এখন আমাদের এই জিনিসটা ইন্টিগ্রেশন থেকে মনে আছে কিনা, যে আমরা ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স পাইতাম, ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাইতাম ভাইয়া, এক্স পাইতাম। বা আমরা যদি ডিভি ইন্টিগ্রেশন করলে ভি পেতাম। বা আপনি যদি বলেন যে ডি অফ আপনি ডি অফ সাদমান এটাকে ইন্টিগ্রেশন করেন, তাহলে কি পাবেন, সাদমানকে পাবেন। ঠিক আছে, তো যা ডি অফ কিছু এটাকে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে হচ্ছে ওই ডিটা উঠে যায়, টোটাল কোয়ান্টিটি আপনি পেয়ে যাবেন। এখন তাহলে দেখেন ডিএম ইন্টু এক্স স্কোয়ার, এটা কিসের মান, ডিআই, মানে এই বিন্দুটার জন্য পাইলেন। তো এই পুরা দণ্ডে তো শুধু একটা বিন্দু না, এরকম হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, সবগুলা বিন্দু মানে একটা বিন্দুকে সরাইতে ঘুরাইতে কতটুকু কষ্ট হয় সেটা আপনি বের করছেন। এরকম হাজার হাজার কোটি কোটি বিন্দু দণ্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে আছে, সবগুলা বিন্দুকে ঘুরাইতে টোটাল কতটুকু কষ্ট হয় সেটাই তো আসলে পুরা দণ্ডটার জড়তার ভ্রামক। সেটা করতে হলে কি করতে হয়, প্রত্যেকটা বিন্দুর জন্য যে জড়তার ভ্রামক গুলো আছে সবগুলাকে যোগ করতে হবে বা সমষ্টি করতে হবে। এবার এরকম হাজার হাজার কোটি কোটি বিন্দুর সমষ্টি করতে করতে আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আপনি যাকে ভালোবেসে জীবন পার করবেন ভাবছিলেন তার জীবনও হায়াতও শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এটা বের করা শেষ হবে না। তো এইটা যেন আপনার কষ্ট না হয়, আপনি যেন আপনার জীবনকে উপভোগ করতে পারেন, তাই লিবনিজ আবার অপরপক্ষে কেউ কেউ বলেন নিউটন, তারা একটা স্পেশাল মেথড আবিষ্কার করছে যেন আপনি আপনার জীবন যার সাথে কাটাতে যান তার সাথে যেন আসলেই কাটাইতে পারেন, এইসব অঙ্ক করতে যেন আপনার জীবন শেষ না হয়ে যায়। এবং তারা ক্যালকুলাস নামক একটা স্পেশাল জিনিস আবিষ্কার করছিল, যেটা আবার ম্যাথের ভাইয়ারা ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুতে ধরার সাহসই রাখে না, তারা 8-9 মাস পড়ানোর পর যায় 2 মাস ধরে এই ক্যালকুলাস পড়ায়। অর্থাৎ ফিজিক্সের ভাইয়ারা প্রথম ভেক্টর চ্যাপ্টারে এটা পড়ায় দিতে হয়, মানে এটাই হচ্ছে ফিজিক্স, মানে একটা উপরের লেভেল থেকে সেটা শুরু হয়। এনিওয়েজ, তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা জিনিস ছিল ভেক্টর চ্যাপ্টারে। ইন্টিগ্রেশনে আমরা কি করছিলাম বলছিলাম যে অনেকগুলো ছোট ছোট রেজাল্ট এগুলাকে কম্বাইন করে, অনেকগুলো রেজাল্টকে কম্বাইন করে একটা বড় রেজাল্ট বের করার জন্য যা লাগে সেটাই আসলে কি ইন্টিগ্রেশন। তাহলে আমরা একটা বিন্দুর জন্য বের করলাম, এখানে এরকম আরেকটা বিন্দুর জন্য বের করা যেত, এখানে একটা বিন্দুর জন্য বের করা যেত, সবগুলা রেজাল্টকে যদি আমরা একসাথে কম্বাইন করতে পারতাম তাহলে কি টোটাল বস্তুর জন্য জড়তার ভ্রামকটা পাওয়া যেত। তাহলে এই টোটাল বস্তুর জন্য যদি জড়তার ভ্রামক পেতে হয় তাহলে কি করতে হবে, এই যে সবগুলা ডিআই সবগুলা ছোট 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 জড়তার ভ্রামককে কম্বাইন করতে হবে, এবং কম্বাইন করা মানে কি, ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে কাকে, এম ডি এক্স ডিভাইডেড বাই এল ইন্টু এক্স স্কয়ার, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার আসেন একটা স্পেশাল জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ভাইয়া, আচ্ছা এটা একটু এইদিকে চলে গেছে বেশি। ওকে, সো এইখানে আমরা যদি করতে চাই মানটা বসাই এম ডিএক্স বাই এল ইন্টু এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করেন, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে শেয়ার করার মতো। প্রথমত হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা করব, এই ইন্টিগ্রেশন কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত হবে, ইন্টিগ্রেশনটা কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত হবে। আচ্ছা, আমরা একদম এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এখানে যতগুলা বিন্দু আছে সবগুলাকে একসাথে কম্বাইন করতে হবে। তো কোথা থেকে কোথার মধ্যে রেজাল্ট গুলাকে একত্রিত করতেছি সেটা আমাকে বলে না দিলেও তো আসলে দেখা যাবে যে আকাশ পাতাল ভূমি জমিন সব একসাথে নিয়ে নিবে, তাহলে তো এটা রাইট হবে না। তো আমাকে বলে দিতে হবে যে আমি কোথা থেকে শুরু করে কোথা পর্যন্ত রেজাল্ট গুলা কাউন্ট করতেছি। তাহলে দেখেন আমি যদি এই জিনিসটাকে বলি জিরো, এই পয়েন্টটাকে যদি 0 পয়েন্ট বলি তাহলে এই দিকে বাম দিকে কি নেগেটিভ, তাহলে এটা কি -l/2 পয়েন্ট, আর এইদিকে কি প্লাস দিকে, এটা হচ্ছে +l/2। ওই যে এক্স অক্ষের এটা যদি মূল বিন্দু হয়, ডানে কি এক্স এর ভ্যালুটা, ডানে হচ্ছে এক্স এর ভ্যালুটা পজিটিভ আর বামে কি এক্স এর ভ্যালুটা নেগেটিভ। তো আমরা যদি চিন্তা করি যে এই অক্ষ বরাবর যদি আমি মূল বিন্দু ধরে নিই, যেটার সাপেক্ষে আমি ঘুরাবো এটাকে মূল বিন্দু ধরবো, তাহলে ডান দিকে হচ্ছে পজিটিভ বাম দিকে নেগেটিভ, তাহলে এই দিকে l/2 দূরত্ব আছে, তাহলে এই পয়েন্ট হচ্ছে -l/2 পয়েন্ট, এটা হচ্ছে +l/2 পয়েন্ট।
সো আমাকে লিমিট কাট দিতে হয় যে ডি এর সাথে যে আছে, খেয়াল রাখবেন অলওয়েজ ডি এর সাথে যে আছে তার অনুসারে হচ্ছে লিমিটটা বসাইতে হয়। ডি এর সাথে এক্স আছে, তার মানে এক্স এর লিমিট বসাইতে হবে। এক্স কোথা থেকে শুরু? এক্স হচ্ছে দেখেন বিন্দুটা এইখানে অক্ষ থেকে কতটুক দূরে, সেটা হচ্ছে এক্স। বিন্দুটা অক্ষ থেকে সর্বোচ্চ এইদিকে -l/2 দূরত্বে থাকতে পারতো, আর ডান দিকে সর্বোচ্চ l/2 দূরত্ব পর্যন্ত থাকতে পারে। তো -l/2 থেকে +l/2 এইটুকুর মাঝে হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন দেখেন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যখন আপনি করবেন, তখন অবশ্যই মাথায় রাখতে হয় যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে সেটা কি হয়ে যায়, বাইরে চলে আসে। তাহলে এম এবং এল এগুলো তো কনস্ট্যান্ট, বাইরে আসবে। x² dx লিমিট হচ্ছে আমার -l/2 থেকে +l/2 পর্যন্ত। এবং এটা আমরা জানি ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসে x³ / 3। যারা অলরেডি ভুলে গেছেন তাদের জন্য একটু বলি, আপনাদের এরকম একটা সূত্র ছিল যে x⁴n dx ইন্টিগ্রেশন করলে x⁴n+1/n+1 হইতো। তো দেখেন এখন আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে x² dx, তার মানে কত, n এর ভ্যালু 2, তাহলে x⁴2+1/2+1, তাহলে কি হবে সরি আমি কি করতেছিলাম, আমি হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে x⁴2+1/2+1, তার মানে x³ / 3 এইটা হবে। সো ইন্টিগ্রেশনটা কিভাবে হইলো সেটাও কিন্তু আমি বলে দিলাম। x³ / 3 লিমিট কত থেকে, -l/2 থেকে +l/2 এর মাঝে। ওকে, এবার আসেন তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে i কষ্ট কি থাকতেছে m/l, এখানে উপরে কি আছে x³, তাহলে আমাকে বসাইতে হবে কি, আমাকে বসাইতে হবে হচ্ছে এক্স এর জায়গায় ফার্স্টে আমি যেটা বসাবো সেটা হচ্ছে l/2 সেটার কিউব /3 মাইনাস -l/2 কিউব /3। কিভাবে করলাম দেখেন, এই যে রেজাল্টটা বের হয়, রেজাল্টের মধ্যে প্রথমে এক্স এর জায়গায় আপার ভ্যালুটা বসাইতে হয়, তাহলে ওই যে l/2 কিউব /3 মাইনাস, এখন আবার এক্স এর জায়গায় লোয়ার যে ভ্যালুটা আছে -l/2 সেটা বসাইতে হয়। অলরেডি আমরা এটা ভেক্টর চ্যাপ্টারে দেখছি। এখন আপনি যদি এটা বসান তাহলে দেখেন কি হবে, আপনি 3টাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসতে পারেন, m/3l, এখানে থাকবে আপনার l³/8, মাইনাস হলে যায় প্লাস l³/8, তাহলে আপনার চলে আসবে m/3l ইন্টু 2l³ / 8। তো আপনি কিছু জিনিস কি করতে পারেন, কাটাকাটি করতে পারেন। কিভাবে কাটাকাটি করবেন খেয়াল করেন, একটা এল এখানে কাটে যে এল স্কোয়ার হবে, এটা কাটে যে 4 হবে, তাহলে 3 × 4 গুণ করলে কত হবে, নিচে 12 হবে, 1/12। একটা এম থাকে আর এখানে এল স্কোয়ার থাকে, তাহলে আই হচ্ছে 1/12 ml স্কোয়ার। আই তাহলে আমরা কত পাইলাম, 1/12 ml স্কোয়ার। এই হচ্ছে আমরা আই এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে একজন বলছে ভাইয়া লেখা আরেকটু বড় করলে ভালো হইতো। এখন আপনি বলেন ভাই আমি যে আরেকটু বড় করি তাহলে এই বোর্ডে তো আঁটবে না। ভাইয়া যদি আরেকটু বড় করি করা যেত, আমার নিজেরও বড় করে লিখতে অনেক পছন্দ, মানে স্পষ্ট হয়, ক্লিয়ারলি লেখা যায়, সুন্দর করে লেখা যায়, কিন্তু এর থেকে বড় লিখলে এত কিছু বোর্ডে আঁটবে না, তাই ভাইয়া একটু হচ্ছে করে ফেললাম, একটু ছোট করেই করলাম, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত আমি জানি প্রথম প্রথম ইন্টিগ্রেশন করতে একটু প্যারা লাগে, ম্যাথ ভাইয়ারা এই জন্য এটা এখন ধরারই সাহস পায় না। দেখবেন এনাম ভাইয়ারা এটা পড়াবে আপনাদের কোথায়, ফার্স্ট ইয়ারের শেষ দিকে। আমরা ফিজিক্সে প্রথম থেকে এগুলা পড়াই, ঠিক আছে। দেখবেন বড় বড় ডাক্তাররা যারা সার্জারি করে প্রথমে কি কঠিন কঠিন সার্জারি করে, তাই না। তাহলে আমরা আমরা এইটুকু করলাম, জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা, আমি আরেকবার একটু পুরো প্রসেসটা রিভিউ করব। বাট এই সময় আমি জানতে চাচ্ছি কেউ কি এমন আছেন যে পুরো জিনিসটা বুঝতে পারছেন। আমার কিন্তু এই জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম আজকে আসার সময়, কারণ আমি জানি প্রতি বছর এই জিনিসটা বুঝাইতে অনেক কষ্ট হয়, পোলাপানদের জন্য এই জিনিসটা প্রথম প্রথম বোঝাটা একটু টাফ। তো যদি ভয় মানে যদি বুঝে থাকেন ভাইয়াদেরকে একটু ফিডব্যাক শেয়ার করেন। এখানে আসলে স্টুডিওতে দাঁড়ায় আমরা মাঝে মাঝে খুব হতাশায় থাকি, কারণ হয় কি যে যখন হচ্ছে অফলাইনে থাকতাম তখন তো হচ্ছে যে সামনে স্টুডেন্ট থাকতো, তো স্টুডেন্টরা অনেক সুন্দর করে তাদের চেহারা দেখলেই বোঝা যেত যে কে বুঝছে বুঝে নাই, যারা বুঝে নাই তাদেরকে একটু সামনাসামনি। তো এখনকার দিনে হয়তো আপনাদেরকে অনেকেই বুঝাইতে পারছি, আবার অনেকে বুঝাইতে পারি নাই, কিন্তু
আমি বুঝতেছি না যে কাকে বুঝাইতে পারলাম, কাকে বুঝাইতে পারলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফিডব্যাক গুলা খুব এক্সপেক্ট করি আপনাদের থেকে। এটা শিখবো জিতবো হইতে পারে, আপনাদের গ্রুপ গুলাতে হইতে পারে। এই ফিডব্যাক গুলো দেখেই না আমরা বুঝি যে আপনারা কতটুকু বুঝতেছেন। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানাবেন ফিডব্যাক। ইন দ্য মিন টাইম আমি একটু পুরা জিনিসটা একবার রিভিউ করি। অনেকেই নতুন। তবে একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া। ফিজিক্স এর জন্য আগের চ্যাপ্টার, আগের কিছু মিস দিয়ে আসলে সামনের কিছু বুঝবেন না। অলরেডি এটা এই চ্যাপ্টারে বুঝে গেছেন। ভেক্টর চ্যাপ্টারে যারা ক্যালকুলাস মিস দিয়ে আসেন, আচ্ছা ঠিক আছে ক্যালকুলাস পরে করব। তারা বুঝতেছেন ফিজিক্সে প্রতিটা মোমেন্টে ম্যাথ লাগে। তো আমি পুরা জিনিসটা আরেকবার একটু বলি। আমরা একটা বিন্দু আছে। এটা হচ্ছে ঘূর্ণনক্ষ। এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে এই বিন্দুটা এভাবে ঘুরতেছে। তখন ওর জড়তার ভ্রামক এই বিন্দুটার ভর কিন্তু এটা দূরত্বর স্কয়ার এভাবে হয়ে যায়। কিন্তু একটা দণ্ড আছে। দণ্ড ধরেন হচ্ছে এই তো দণ্ড। তো দণ্ডটাকে আমি এভাবে ঘুরাচ্ছি। মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে একটা লক্ষ গেছে এর সাপেক্ষে ঘুরাচ্ছি। এখন এই দণ্ডের একেকটা বিন্দুতে একেকটা দূরত্বে অবস্থান করছে। কেউ ১ সেন্টিমিটার দূরে, কেউ ২ সেন্টিমিটার, কেউ ৩ সেন্টিমিটার। একেকটা একেক দূরত্বে অবস্থান করতেছে। সো এখন আমি যদি m ইনটু দূরত্ব স্কয়ার লিখতে যাই, কোন দূরত্ব লিখবো? একেকটা দূরত্ব তো একেক জায়গায়। এই কারণে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদাভাবে জড়তার ভ্রামক বের করে সবগুলাকে একত্রে কম্বাইন করতে হবে। এখন যদি আপনার ৩ টা, ৪ টা, ৫ টা বিন্দু থাকতো তাহলে সমস্যা ছিল না। কিন্তু আপনার বিন্দুতে আছে কোটি। আপনি কোটি যোগ করতে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ঠিক আছে? আপনি যাকে ভালোবেসে বিয়ে করবেন, তার বিয়ে হয়ে সেও মারা যাবে। কিন্তু আপনার এই যোগ করা শেষ হবে না। এইজন্য আপনার এই মনের দুঃখ নিরসনে নিউটন সে নিজে বিয়ে না করে সে আপনাদের জন্য এসব সূত্র বানায় দিয়ে গেছে। আপনারা বিয়ে করে সুখে শান্তিতে সংসার জীবন পালন করতে পারেন। তারপর যেন আপনারা সুখে শান্তিতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। তাই উনি ক্যালকুলাস নামক স্পেশাল একটা যোগ সিস্টেম যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি সেটা আবিষ্কার করছিল যে এইটার মাধ্যমে কোটি জিনিসের যোগ একসাথে করে ফেলা যায়। দ্যাটস দ্য পাওয়ার অফ ইন্টিগ্রেশন। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে অক্ষ থেকে x দূরত্বে একটা বিন্দু নিছিলাম। এই বিন্দুটা তার একটা বিন্দুর দৈর্ঘ্য কত? একটা বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে dx। খুবই স্পেশাল একটা লাইন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে ভাইয়া নীল কালারের একটা কথা লিখলাম, এই কথাটা আপনি যেকোনো জায়গায় পড়তে যান কেউ আপনাকে বলবে না। তো এই যে ১০ বছর ধরে পড়াচ্ছি এটার স্পেশালিটি কি? এত হাজার লাখ স্টুডেন্ট পড়ায় এই জিনিসটা শিখতে পারছে। ডিএক্স দৈর্ঘ্যে আপনি বলতে পারেন ভাইয়া এ তো খুব সিম্পল একটা লাইন। কিন্তু অনেক সময় দেখবেন এই একটা লাইন আপনাকে না বলার কারণে আপনার অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না। সো আমরা এইজন্য চেষ্টা করি আ হাজার স্টুডেন্টকে একসাথে বুঝাবো। বাট এমনভাবে বলতে যেন আপনার আসলে মনের মধ্যে কোনো কনফিউশন আসার জায়গাই যেন না থাকে। আপনার যেন সব কনফিউশন ক্লিয়ার করে আগাইতে পারি সেটা বলা। তো ডিএক্স দৈর্ঘ্য একটা বিন্দু আঁটে মাত্র। তো এই বিন্দুটার জন্য যদি জড়তার ভ্রামক হয় সেটা কি হবে? ওই বিন্দুর ভর ডিএম ইনটু এক্স স্কয়ার। ডিএম টা আমরা বের করছিলাম। এল দৈর্ঘ্যে ভর এত, একক দৈর্ঘ্যে কত, ডিএক্স দৈর্ঘ্যে কত এরকম বের করছিলাম। এবং এটা জড়তার ভ্রামককে আমরা শুধু আই না বলে ডিআই বলছি। যেহেতু এটা খুব পুরা সিস্টেমে কোটি বিন্দু আছে। তো কোটি বিন্দু মিলে টোটাল জড়তার ভ্রামক। তাহলে একটা জড়তার ভ্রামক তো খুবই অল্প হবে। এজন্য খুব অল্প বুঝাইতে ডিএক্স, ডিওয়াই, ডিআই এগুলা ইউজ করে। এবার ইন্টিগ্রেশন করছি সবগুলা বিন্দুকে একত্রে কম্বাইন করব। তো বিন্দুগুলো আসলে কি? এই যে জড়তার ভ্রামকটা মেইনলি কি এম এল এগুলো তো ধ্রুবক, এক্স এর উপর নির্ভরশীল। এক্স এর ডি এর সাথে যে থাকে তার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হয়। ডি এর সাথে এক্স আছে তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। আমার এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলা বিন্দুকে যোগ করতে হবে। তাহলে একদম এই প্রান্তটা -L/2, একদম ওই প্রান্তটা +L/2। বলুন ভাইয়া কেন 0 আর L না হয়ে -L/2 থেকে +L/2 হইলো? কারণ অক্ষ থাকে হচ্ছে অলওয়েজ মূল বিন্দুতে। তো অক্ষ যদি মূল বিন্দুতে এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে এইদিকে তো যদি পুরা দণ্ডটা ১০ মিটার হয় তাহলে এইদিকে ৫ মিটার ওইদিকে ৫ মিটার। এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে এইটা কি -5 ওইটা কি +5। একই রকম ভাবে এটা -L/2 ওইটা +L/2 এইভাবে হচ্ছে জিনিসগুলা কভার হইছে। তারপর আমরা এইভাবে বসাইছি এম এল কনস্ট্যান্ট ছিল বাইরে আসছে এক্স স্কয়ার ডিএক্স সাজায় লিখছি। তারপর আপনাকে বলছিলাম যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা ইন্টিগ্রেশন করলে সূত্রটা আরেকবার লিখেছি যেন আপনার কনফিউশন না থাকে। ওইটা দিয়ে করে দেখাইছি x³/3 আসছে x³/3 আসছে। কনস্ট্যান্টটাকে বাইরে নিছি। এবার কি করব? এক্স এর জায়গায় L/2 বসাবো। এই যে একবার এক্স এর জায়গায় L/2 বসাইছি আরেকবার -L/2 বসাইছি। তারপর আমরা L/2 কিউব করলে কি হয়? L³/8 2 কে কিউব করলে 8 আসে। আর 3 টা কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসছিলাম। তাহলে এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছিল। তারপর আমরা কাটাকাটি করে 1/12 ml স্কয়ার পেয়ে গেছিলাম। ঠিক আছে? আমি জানি না বুঝাইতে পারছি কিনা। দ্যাটস দ্য বেস্ট আই কুড ডু। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমরা এইটুকু করলাম। এবার আসেন আমরা একটা প্রবলেম সলভ করব। আমি কত পর্যন্ত করছিলাম? P32 পর্যন্ত করছিলাম। তো P33 তে যাব। আর যারা সলভ নিতে চান
এই যে সসের জন্য পোস্ট টোস্ট দিতে পারবো না, বুঝাইতে বুঝাইতে আমার শক্তি শেষ। এইটুকুর মধ্যে যদি কেউ ছবি টবি নিতে চান নিতে পারেন, 100% ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ। তাহসান হাবিব বলছে, এই যে এই একটা কমেন্ট কিন্তু আমার মনে অনেকটুকু সাহস তৈরি করে দিল যে হ্যাঁ ভাই, অ্যাটলিস্ট একজনকে হলেও বুঝাইতে পারছি। ঠিক আছে, ওকে। তো অনেকে কোশ্চেন করতে পারেন, ভাইয়া ইন্টিগ্রেশন করছেন প্লাস কেন দিলেন না? আমি কিন্তু বলছিলাম যে ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্লাস আসে না। আপনি যদি ইনডেফিনেট ইন্টিগ্রাল দেন, মানে এরকম দিছেন, তখন প্লাস সি আসবে। কিন্তু যদি আপনি এখানে এক্স আই এক্স এফ মানে ইনিশিয়াল থেকে ফাইনাল এরকম দিয়ে দেন, তখন কিন্তু আর সি আসে না। কেন আসে না এটা ভেক্টর চ্যাপ্টারের ক্লাসে করে দিছিলাম, দেখে নিয়েন। ভেক্টর চ্যাপ্টারের ক্লাসে এটা দেখাইছিলাম, তাহলে একটু দেখে নিয়েন, তাহলেই হবে। ওকে, আচ্ছা। তো এবার আসেন আমরা একটা ম্যাথ সলভ করবো, P33। বিশ মিটার 5 কেজি ভরের একটা দণ্ড, ঠিক আছে। আচ্ছা, এই দণ্ডটার একদম মাঝখান দিয়ে গমনকারী লম্বভাবে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I is equals to what? খুবই সহজ কোশ্চেন, সলিউশনে যাই। I is equals to কত? দণ্ডের সাথে লম্বভাবে মধ্যবিন্দু গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 ml স্কয়ার, তাই না? তাহলে 1/12 m কত ভাইয়া? m হচ্ছে 5 কেজি। l কত ভাইয়া? l হচ্ছে 20 মিটার তার স্কয়ার। 1/12 ইন্টু 5 ইন্টু 400, তাহলে 12, এটা কত আসে? 3 × 12 = 36। তাহলে 3 × 12 = 36, তাহলে হচ্ছে 30 থেকে একটু বেশি আসবে, ধরলাম 35। 35 ইন্টু 5, তাহলে হচ্ছে 150, 160, 70 এরকম কিছু। আমি ধরলাম 160 বা 165 ধরি, সেই। আপনার এটা আমাকে বলেন কত আসে? আমি 165 বলছি, 166.67। ওকে, থ্যাংক ইউ। 166.67 কেজি মিটার স্কয়ার। তাহলে এই তো আমাদের P33 ডান। অনেক কঠিন একটা ম্যাথ, এক্স্যাক্টলি অনেক কঠিন ম্যাথ। থিওরি বুঝা সহ, যেই যেই জিনিসটা থিওরি যত কঠিন তার ম্যাথ তত ইজি হয়। ওকে, ওকে, তাহলে আমরা 33 নাম্বার করে ফেললাম। এবার আসেন 34 নাম্বার, P34। টাইম কতটুক? অনেকটুকু টাইম হয়ে গেছে। P34 আমরা 34 নাম্বার প্রবলেম করব। 34 নাম্বার প্রবলেম বলতেছে কি, এখান থেকে আমাকে একটু কপি করা লাগবে। এই তো। সো এবার আমার সবকিছুই সেম আছে, জাস্ট একটা জিনিস একটু বলতেছে, সেটা হচ্ছে অক্ষটাকে একটু সরাই দিছে। কি বলছে ভাইয়া? অক্ষটাকে একটু সরাই দিছে এবং আরেকটা ছোট্ট কাজ করছে, সেটা হচ্ছে এবার জড়তার ভ্রামক কত, মানে এবার একদম মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরাচ্ছে না, একদম এক প্রান্ত থেকে 4 মিটার দূরে এই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছে। যদি মাঝখানের সাপেক্ষে ঘুরাইতো তাহলে তো, মানে এই অক্ষটা যদি এই পাশ থেকে 10 মিটার দূরে থাকতো তাহলে তো কাজ হয়ে গেছিল, ইজি। কিন্তু এখন কি হয়েছে? এখন তো এক পাশ থেকে যে 4 মিটার দূরে। এখন তাহলে আমার জড়তার ভ্রামকটা কত হবে? তাহলে দেখেন, আমরা একটা কাজ করব। সলিউশন, আই মনে আছে কি আসছিল? আই এর যে সূত্র ছিল, আহ, 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 সব জায়গায় না ভাইয়া, সব জায়গায় না ভাইয়া, হ্যাঁ সব জায়গায় না, আসলে সত্য যে অলওয়েজ যে কঠিন থিওরির জন্য সহজ ম্যাথ হবে এটা সব জায়গায় খাটে, অনেক জায়গায় খাটে। ফিজিক্সের অনেক জায়গায় খাটে, যেমন রিলেটিভিটি, মডার্ন ফিজিক্স। আপনি যখন সেকেন্ড পেপারে যাবেন তখন দেখবেন যত কঠিন থিওরি তত হচ্ছে সহজ ম্যাথ। আচ্ছা, তো এবার একটু দেখেন, আমরা একটা জিনিস একটু আগে দেখে আসছিলাম, এই যে এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক যখন আমরা বের করছিলাম আই,
আই কি ছিল m/l ইন্টু x³/3 m/l ইন্টু x³/3 এখানে আপার লিমিট এখানে লোয়ার লিমিট তাহলে আমরা এই জিনিসটা ইউজ করব ঠিক আছে m/l ইন্টু x³/3 তাহলে এটা যদি ইউজ করি m/l ইন্টু x³/3 এখন দেখেন আমার আসলে কোথা থেকে কোথায় যেতে হবে এইটা তো আমার মূল বিন্দু তাই না তাহলে এইটাকে যদি 0 পয়েন্ট বলি এটা কি -4 পয়েন্ট আর এটা কি +16 পয়েন্ট কারণ -4 থেকে +16 এই হচ্ছে টোটাল 20 মিটার এদিকে 4 মিটার এদিকে 16 মিটার তাহলে আমি হচ্ছে কোথা থেকে কোথায় যাব আমি হচ্ছে -4 থেকে +16 এইটুকুর মধ্যে আমাকে কাজ করতে হবে তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি m/l m কত ছিল ভাইয়া m ছিল 5 কেজি l ছিল কত 20 মিটার ইনটু এখানে আমার যেটা করতে হবে x এর জায়গায় ফার্স্টে 16 তার কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস -4 কিউব ডিভাইডেড বাই 3 ওকে তাহলে এইখান থেকে রেজাল্ট বের করব 5/20 মানে কত 1/4 3 কমন যাবে বাইরে নিয়ে আসবো তাহলে হচ্ছে 16 কিউব আচ্ছা প্লাস 4 কিউব এখান থেকে আমার যা আসে অ্যান্সার আমার অ্যান্সার আসে 346.67 346.67 ওকে P33 এটা কি 33 হবে না আগেরটা 33 ছিল সো এটা 34 ওকে আচ্ছা 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 তাহলে এইটা কি বুঝতে পারছেন আপনারা এটা যদি বুঝতে পারেন তাহলে ভাইয়া কি একটু কমেন্ট করে জানান সেকেন্ড লাইনটা বুঝি নাই ওকে সমস্যা নাই সো এইটা হচ্ছে সূত্রটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসছিলাম মানে আমরা এটা জেনারেল কেসে মনে রাখলেও পারেন না রাখলেও পারেন সমস্যা নেই এই যে এইখান থেকে কপি করছিলাম আমাদের জড়তার ভ্রামকটা আসছিল কি m/l x³/3 লোয়ার লিমিট কোথা থেকে শুরু হয়েছিল কোথা পর্যন্ত সো আমাদের তো -4 থেকে শুরু হয়েছে +16 পর্যন্ত গেছে সো -4 16 এগুলো আমরা কিভাবে বসাইছি আমরা অলওয়েজ যেটা করব ঘূর্ণন অক্ষটা যেই বিন্দুতে ছেদ করে ওইটাকে 0 পয়েন্ট চিন্তা করব তাহলে এই দিকে আরো 4 মিটার আছে নেগেটিভ দিকে তাহলে -4 পর্যন্ত গেছি তাহলে এইদিকে যদি 4 চলে যায় তাহলে এদিকে আর কতটুকু আছে 16 তাহলে প্লাস দিকে হচ্ছে 16 পর্যন্ত গেছি এই জন্য আপার লিমিটটা ডানে সর্বোচ্চ 16 পর্যন্ত গেছি আর বামে সর্বনিম্ন -4 পর্যন্ত গেছি তাহলে এখন এক্স এর জায়গায় 16 বসাইছি মাইনাস এক্স এর জায়গায় -4 বসাইছি এখন 3 টা কমন 5/20 1/4 হয় এই 3 টা কমন বাইরে নিয়ে আসছি এখানে 16 কিউব মাইনাস প্লাস 4 কিউব আসছে ক্যালকুলেট করে এইটুকু পাইছি ঠিক আছে এটা ডাইরেক্ট বসানো যাবে অ্যান্সার হচ্ছে হ্যাঁ এটা ডিরেক্ট বসানো যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে তাহলে আমরা 34 নাম্বার প্রবলেম করে ফেলছি এবার আসেন আমরা আরেকটা প্রবলেম করব P35 আচ্ছা এই যে ভাইয়া যে এত বেশি ম্যাথ করাই আপনারা কি বিরক্ত হয়ে যান নরমালি তো এত ম্যাথ করানোর কথা না ওকে খুব বেশি না অনেক বেশি বিরক্ত হয়ে এই যে একজন বলছে হ্যাঁ ঠিক আছে অনেক বেশি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো ভাই ক্যারি অন ওকে ওকে সো আমরা পজিটিভ নেগেটিভ দুই ধরনের রিপ্লাই পাইলাম ধন্যবাদ সুন্দর সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য সুন্দর অসুন্দর মিলাই ঝিলাই যাই হোক তো আমরা এবার চিন্তা করছি অক্ষটা ফার্স্টে কি মাঝখানে দেখছিলাম তারপর এই দিকে কোনো একটা দিকে দেখছিলাম এবং একদম প্রান্তে চলে আসছে একদম প্রান্তে যদি হয় তাহলে আই সমান সমান কি ওই যে পড়ছিলাম m/l ইন্টু x³/3 এইবারেরটা ভাইয়া বলবো না আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি
যে ভাইয়া এইখানে লোয়ার লিমিটটা কত হবে আর আপার লিমিটটা, ফার্স্ট আমাকে লোয়ার লিমিটটা বলেন। এখানে নিচে কি লিখবো? প্রথমে একবার -l/2 লিখছিলাম, পরে -4 লিখছিলাম। কেউ কি বলতে পারেন ভাইয়া এবার এই জায়গায় কি লিখবো? সবার আগে কে বলতে পারে দেখি? 0। সবার আগে বলছে মোহাম্মদ মুরাদ হাসান, তারপর হচ্ছে সেজুতি আফরিন, নিলয় দাস, ইমতিয়াজ, রহমতুল্লাহ, অনেকে। আচ্ছা, এবার অনেক দ্রুত কমেন্ট চলে যাচ্ছে, আর ভাইয়া ট্র্যাক করতে পারবো না, ধন্যবাদ। তো ফার্স্টে আমাকে নিচে 0 বসাইতে হবে। এবার বলেন উপরে কত বসাইতে হবে? উপরে আপার লিমিট, যে আপনারা ধরে ফেলছেন, না ধরলে এটা বলতে পারতেন না, আপনারা অলরেডি বুঝে গেছেন ভাইয়া অক্ষ যেখানে ওই পয়েন্টটা 0 ধরতে হয়, তাহলে এই পয়েন্টটা আপার লিমিট আসবে। আপার লিমিট কত হবে দেখি সবার আগে কে বলতে পারে? আপার লিমিট বলে ফেলছে একজন, অলরেডি চলে গেছে অনেক আগে, আমার কমেন্ট পড়ে বুঝতে পারবো না এখন আর, অনেকজন সামনে চলে আসছে। আপার লিমিটটা এল হবে। ভেরি 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 গুড, আমি খুবই ভালো ফিল করতেছি যে আমি কিছুটা হলেও বুঝাইতে পারছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। অনেক পরিমাণ কনসেন্ট্রেশন না দিলে এটা আপনারা ধরতে পারতেন না। তো তাহলে এখন কি করব? এক্স এর জায়গায় ফার্স্টে এল নিব, l³/3 -0³/3। তো আপনারা অনেক কঠিন প্রশ্ন সলভ করলো, এখনো কিন্তু মেইন মানে অলিম্পিয়াড লেভেলের কোশ্চেন, ঝামেলা কনসেপচুয়াল জিনিস এখনো আপনারা ফেস করেন। এবার একটা অলিম্পিয়াড লেভেলের কনসেপচুয়াল জিনিস আপনাদেরকে পারতে হবে, সেটা হচ্ছে 0³/3 এটা কত হবে? 0³/3 এটা কত হবে? কেউ কি পারেন? অলিম্পিয়াডের কোশ্চেন, এটা পারবেন না ভাইয়া বলে দিচ্ছি, এটা হচ্ছে 0 হয়ে যাবে। 0³ কে 3 দ্বারা ভাগ করলে অলিম্পিয়াড লেভেলের কোশ্চেন, এটা হচ্ছে তখন আমাদের 3 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি তাহলে পাচ্ছি কত? আলটিমেটলি পাচ্ছি তখন m/l ইন্টু l³/3। তাহলে একটা এল কাটাকাটি চলে যাবে। আলটিমেটলি আমরা পারবো কত? আলটিমেটলি আমরা পাবো হচ্ছে i is equals to 1/3 ml স্কয়ার। ওকে, i is equals to 1/3 ml স্কয়ার। এই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। ওকে 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 ওকে, তো আমরা তাহলে আলটিমেটলি এইটা বের করে ফেললাম যে i is equals to 1/3 ml স্কয়ার। 35 নাম্বার প্রবলেম ডান। ডান। তাহলে আমাদেরকে বলেন তো ভাইয়া, মাঝখানের সাপেক্ষে মানে এইভাবে ঘোরানো সহজ? এইভাবে কিভাবে ধরবো? কারণ এইভাবে ঘোরানোটা সহজ হবে নাকি প্রান্তে, এই যে এক প্রান্তের সাপেক্ষে ঘোরানো সহজ? আপনারা নিজে একটু চিন্তা করেন, সবাই হাতে কলম নেন, সবাই হাতে কলম নেন, আপনি কলমের মাঝখানে ধরে এভাবে ঘোরানোর একবার চেষ্টা করেন, দেখেন আপনার কাছে কেমন ফিল হচ্ছে। আরেকবার আপনি কলমের একদম প্রান্তে ধরে তারপর ঘোরানোর চেষ্টা করেন, দেখেন যে কোনটাতে কষ্ট বেশি। প্রান্তে না? প্রান্তে কিন্তু কষ্ট অনেক বেশি। সো এটাই হচ্ছে আমাদের তারপরের প্রবলেমটা, P36। P36 কি বলতেছে? আমাকে কোশ্চেন করছে দণ্ডের সাথে লম্বভাবে গমনকারী প্রান্ত বিন্দুগামী ও মধ্য বিন্দুগামী অক্ষের সাপেক্ষে i এর অনুপাত নির্ণয় করো। তো আমাকে যেটা জিজ্ঞেস করছে যে একটা দণ্ডের লম্বভাবে গমনকারী দুইটা অক্ষ, একটা হচ্ছে প্রান্ত দিয়ে যায় আর একটা হচ্ছে মাঝখান দিয়ে যায়, কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে সেটার অনুপাতটা বের করতে বলছে। ওকে, তাহলে সিস্টেমটা কিরকম আছে? সিস্টেমটা আছে এরকম, এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে বের করব, কি বের করব আমরা হচ্ছে কোন ক্ষেত্রে কতটুকু জড়তা ভ্রামক আসে সেটার অনুপাতটা বের করব। প্রথমটা হচ্ছে প্রান্ত বিন্দুগামী, পরেরটা হচ্ছে মধ্যবিন্দুগামী। সো আমরা দুই ক্ষেত্রের মধ্যে অনুপাতটা বের করব। সো এটা ধরলাম I1, এটা I2। সো আমরা সলিউশনে চলে আসি। সলিউশন, তো I1/I2 এটা কত আমাকে জিজ্ঞেস করছে। I1 কত আসে? 1/3 ml স্কয়ার। আর এর পরেরটা কত? মাঝখান দিয়ে গেলে 1/12 ml স্কয়ার। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ml স্কয়ার কাটিয়ে চলে যাচ্ছে। আলটিমেটলি থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 12/3, দ্যাট মিনস 4/1। তার মানে অতএব
I1 is to I2 is equals to 4:1 4:1 এই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, তার মানে কি এক প্রান্তের সাপেক্ষে ঘুরাইতে কষ্টটা বেশি হবে, এবং আপনারাও দেখবেন মাঝখানের সাপেক্ষে ঘোরানো যতটুকু ইজি, প্রান্তের সাপেক্ষে ঘোরানোটা তার থেকে অনেক বেশি কষ্টকর। তার মানে এখানে কি জড়তার ভ্রামকটা অনেক বেশি, যত বেশি কষ্টকর যত ভ্রামক তত বেশি। আমরা দেখতেছি কি এটা নর্মালের তুলনায় 4 গুণ বেশি, প্রান্তের দিয়ে ঘুরাইতে গেলে 4 গুণ বেশি কষ্ট হয়। সো এরপরও আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে বস্তুর ভর একই হওয়া সত্ত্বেও যে অক্ষের সাপেক্ষে বস্তুর ভর সবচেয়ে দূর পর্যন্ত বিস্তৃত সেই অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক তত বেশি। ঠিক আছে, তো এটা খুবই 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 ফেমাস একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট লাইন। বস্তুর ভর একই, একই বস্তু নিয়ে আপনি কাজ করতেছেন, কিন্তু এক যে অক্ষের সাপেক্ষে বস্তুর ভর সব থেকে বেশি দূর পর্যন্ত বিস্তৃত, সেই অক্ষের সাপেক্ষে যত ভ্রামক তত বেশি হবে। খেয়াল করেন একটু আগের যে প্রবলেমটা ছিল, একই বস্তু একই ভর, মানে এখানেও ভর এম দৈর্ঘ্য এল, এখানেও ভর এম দৈর্ঘ্য এল, সবই সেম, কিন্তু এই অক্ষের সাপেক্ষে ভরটা সর্বোচ্চ কি L/2 দূরত্ব পর্যন্ত বিস্তৃত ছিল। আপনি মাঝখানের সাপেক্ষে সবচেয়ে দূরে কোথায় ভর আছে, L/2 দূরত্বে ভর আছে, তো এখানে সবচেয়ে দূরে কি এল পর্যন্ত ভর আছে। মানে এল যদি আপনি 10 মিটার ধরেন, এখানে আপনার অক্ষ থেকে সর্বোচ্চ 5 মিটার দূর পর্যন্ত ভর পাওয়া যাবে, কিন্তু এখানে আপনার অক্ষ থেকে সর্বোচ্চ 10 মিটার দূর পর্যন্ত ভর পাওয়া যাবে। যেই অক্ষের সাপেক্ষে সব থেকে বেশি দূর পর্যন্ত ভর পাওয়া যাবে, সেই অক্ষের সাপেক্ষে যথাংকটা তত বেশি হবে। ঠিক আছে, এবার চিন্তা করেন, এবার খুব স্পেশাল একটা কথা বলবো। এই কথাটা ধরতে পারলে আপনার ফিজিক্স ফিল করতে যে আপনি পারেন, আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন। আমি জানি আমার এই কথাটা ম্যাক্সিমাম মানুষই বুঝবেন না, তাও আমি বলবো, একজনও যদি বুঝেন আমি তাকে বঞ্চিত করব না। আপনি চিন্তা করেন, সার্কাসে অনেক সময় এই ঘটনাটা ঘটে, মাটি থেকে অনেকটুকু উপরে, লাইক 1 বা 2 তলা হাইটে একটা চিকন সুতা থাকে বা চিকন একটা দড়ি থাকে। ওই দড়ির উপর একজনকে হেঁটে, মানে এরকম একটা দড়ি আছে, দড়ির উপর, মানে এরকম একটা দড়ি আছে, দড়ির উপর একজনকে এরকম ভাবে হেঁটে যেতে বলে। তো এত উপরে মাটি থেকে 1 বা 2 তলা হাইটে একটা দড়ির উপর, চিকন দড়ির উপর একজন মানুষ হেঁটে যেতে হয়, এটা তো খুবই ডিফিকাল্ট, কেমনে যায়? দেখবেন সার্কাসে যারা হেঁটে যায় তাদের হাতের মধ্যে এরকম একটা দণ্ড থাকে। মানে ধরেন আমি সেই লোকটা, আমার হাতের মধ্যে বড়, মানে অনেক বড় একটা দণ্ড আছে। ওই দণ্ডটা হাতের মধ্যে ধরে তারপর সে ওই সুতার উপর দিয়ে এইভাবে এভাবে 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 আস্তে আস্তে করে হেঁটে যায়। এখন আপনার মাথায় কি কখনো প্রশ্ন আসছে যে ভাই ওই দণ্ডটা সে হাতের মধ্যে কেন নেয়? চিন্তা করেন তো, ওই লোকটা ওই লোকটা ধরেন হচ্ছে, এই হচ্ছে আমার এই হচ্ছে লোকটা, ঠিক আছে, এই লোকটা এভাবে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। এখন লোকটা হেঁটে যাওয়ার সময় হয় সে এইদিকে পড়ে যেতে পারে, অথবা লোকটা উল্টো দিকে পড়ে যেতে পারে। দেখেন তো খেয়াল করে, এই দিকে যদি পড়ে যায় তাহলে আসলে কি এই বিন্দুর সাপেক্ষে সে কি বৃত্তাকার ভাবে ঘুরতে ঘুরতে পড়তেছে না? অথবা সে যদি ওই দিকে পড়ে যায় বৃত্তাকার ভাবে ঘুরতে ঘুরতে পড়তেছে, তার মানে সে যখন এইটার উপর দিয়ে হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে, তখন সে যে কোনো একদিকে পড়ে যাওয়ার যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে একটা বৃত্তাকার গতি। এখন বস্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে জড়তা যত বেশি হয়, তার তার ঘুরানো কি তত বেশি কষ্টকর। ওই যে বলছিলাম যে এনাম ভাই শুয়ে আছে, তারে সরানো কঠিন, তারপর হচ্ছে যে আপনার অন্তরকে সরানো অনেক ইজি। ঠিক একই রকম বৃত্তাকার ঘুরাইতে গেলে এনাম ভাইকে ঘুরানো অনেক কষ্টকর, আপনার অন্তরকে ঘুরানো ইজি।
তাহলে দেখেন এখানে তো বস্তুটা যখন পড়ে যাবে সেটা বৃত্তাকার গতি প্রাপ্ত হবে। এই বৃত্তাকার গতিটা যত কঠিন হবে তার পড়ার চান্স তত কম হবে। বৃত্তাকার গতিটা অর্জন করা যত কঠিন তার পড়ার চান্স তত কম, সে তত ইজিলি সামনের দিকে আগায় যেতে পারবে। এখন বৃত্তাকার গতি কখন কঠিন হবে? জড়তা যত বেশি, জড়তা বেশি মানে বাধা বেশি, তত হচ্ছে বৃত্তাকার গতি কঠিন। এখন জড়তা তাহলে বাড়াইতে হবে। জড়তা যদি বাড়াই তাহলে আমি সহজে বৃত্তাকার গতি পাবো না, তাহলে সহজে আমি পড়বো না, অ্যাক্সিডেন্ট ঘটবে না। এখন জড়তা বাড়াইতে হলে কি হবে? আমার ভর তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি যদি আমার হাতে একটা দণ্ড নিই, লাইক আমি হচ্ছে সেই মানুষটা, আমি হচ্ছে সেই মানুষ, ঠিক আছে? আমার হাতে ইয়া বড় এক দণ্ড, এখন তো দণ্ডের মতো কিছু পাইতেছি না। ধরেন আমি কি বলবো, ধরেন এই কিবোর্ডটা একটা আমার হাতের সামনে আছে, এটাই ধরেন আমার দণ্ড, এটা ধরেন এই পাশে আরো অনেক দূর পর্যন্ত, এই পাশে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে এখন এটা যখন আমার হাতে নিব তখন আমার, আমি তো এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছি, এই অক্ষের সাপেক্ষে হয় এভাবে পড়ে যাব, অথবা হয় আমি এইভাবে পড়ে যাব। তো এই অক্ষের সাপেক্ষে যদি অনেক দূর পর্যন্ত ভর বিস্তৃত থাকে, তাহলে আমার বলছিলাম এই যে এই লাইনটা, এই যে এখানে একটা লাইন ছিল না, ওই জানি গেল, যত দূর পর্যন্ত ভর পাওয়া যাবে তত যত ভ্রমণটা অনেক বেশি আকারে বেড়ে যাবে। তখন আমার যত দূর, যত লম্বা লাঠি হবে আমার অক্ষ থেকে তত দূর পর্যন্ত ভর পাওয়া যাবে। তার মানে কি আমার যথাসম্ভব তত বেড়ে যাচ্ছে, যথাসম্ভব যত বেড়ে যাবে আমার কি ঘোরাটা তত ডিফিকাল্ট। তার মানে কি আমি তো এই দিকে পড়ে যাওয়া অথবা এই দিকে পড়ে যাওয়া তত কষ্টকর হবে। তার মানে কি আমি আর পড়বো না, আমার পড়ার রিস্ক কম, আমার অ্যাক্সিডেন্ট হবে না, আমি সোজা আস্তে 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 আপনাদের দিকে আগায় যেতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে রিজন কেন হচ্ছে সার্কাসে আমরা এই দেখি যে একজন লোক লাঠি নিয়ে কেন হচ্ছে আগায় যায়। ওকে, তাহলে আমরা কত নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম? 36 নাম্বার প্রবলেম পর্যন্ত পড়ছিলাম। এবার আমরা ভাই আর ঠিক 5 মিনিট পরে আমরা শেষ করব। ঠিক আছে? তো এবার আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করব। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে যে ধরেন আমি বললাম P37, এটা করে আমরা ক্লাসটা শেষ করে দিব। আমার আরো অনেক কিছু পড়ানোর কথা ছিল, বাট সমস্যা হচ্ছে ক্লাস টাইম প্রায় শেষ। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটা ইনভাইটেশন দিয়ে রাখতেছি, একটা দাওয়াত দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে আজকেই হচ্ছে প্রায় 15-20 মিনিট পর, সরি 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে আমাদের নিউট্রিয়ন মেকানিক্স এর একটা ফ্রি ক্লাস আছে। মানে আপনারা নিউট্রিয়ন মেকানিক্স এ আছেন, বাট আপনার এক ব্যাচ সিনিয়র যারা 25 ব্যাচ যারা সামনে বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে চিগোর ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে, এবং টপিকটা নিউট্রিয়ন মেকানিক্স এই চ্যাপ্টারটাই, এবং আমিই নিব। তো ওই টপিকে আমরা নিউটন মেকানিক্স এর খুব ভালো ভালো সুন্দর সুন্দর কয়েকটা অঙ্ক করব। আপনারা যদি ফ্রি থাকেন আপনারা ক্লাসটা জয়েন করতে পারেন, আশা করি আপনারা বেশ ভালো পরিমাণ এনজয় করবেন। ওকে, তাহলে আমরা 37 নাম্বার প্রবলেম করে শেষ করে দিব। আমাদের প্রবলেমটাই বলতেছে এরকম, এই একটা দণ্ড আছে, এই দণ্ডের দুই প্রান্তে দুইটা বস্তু আছে। তো এবং একটা অক্ষ দেওয়া আছে, এই অক্ষের সাপেক্ষে ঘুরাইতে হবে। কোশ্চেন হচ্ছে জড়তার ভ্রামক কত। তো আমাকে বলতেছে দণ্ডর ক্ষেত্রে, দণ্ডের জন্য ভর হচ্ছে 10 কেজি, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, এইটুকু দৈর্ঘ্য দিয়ে দিছে 7 মিটার। এই বস্তুটার ক্ষেত্রে বলতেছে এই বস্তুটার ভর হচ্ছে বিন্দু বস্তু 2 কেজি, আর এইটার ভর বলতেছে বিন্দু বস্তু 1.5 কেজি। এখন বলছে সিস্টেমের জড়তার ভ্রামক কত। কোশ্চেন, সিস্টেম এর আই কত, সিস্টেমের জড়তার ভ্রামক কত সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা সেই কোশ্চেনটাই এখন সলভ করে ক্লাস শেষ করব। তাহলে চলেন আমরা শুরু করি। তাহলে শুরু আমরা কিভাবে করব? প্রথমত একটা দণ্ড আছে, দণ্ডের জন্য একটা জড়তার ভ্রামক সুরাইয়া ইসলাম বলছে, আমি এখন জয়েন করলাম। ভেরি গুড, ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস। তো আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আই। আই হচ্ছে কি, একটা হচ্ছে আমার আই থাকবে দণ্ডের জন্য, একটা হচ্ছে থাকবে ওই যে 2 কেজি ভরের বিন্দুবস্তুর জন্য, আর আরেকটা থাকবে হচ্ছে এই যে 1.5 কেজি ভরের বিন্দুবস্তুর জন্য। তিনটা আই কে যোগ করলে আমরা টোটাল সিস্টেমকে ঘুরাইতে কত কষ্ট হয়, এটার জন্য একটু কষ্ট হবে, ওইটার জন্য একটু কষ্ট হবে, এটার জন্য একটু কষ্ট হবে, তিনটা মিলায় টোটাল কত কষ্ট হয় সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো প্রথমে আসেন এই যে দণ্ডটার জন্য, দণ্ডটার জন্য মনে আছে কি হইতো, m/l ইন্টু x³/3, x³
এটা বেশি মোটা হয়ে গেছে তাই না? কি নাম ভাই, কথা মনে পড়তেছে। m/l ইন্টু এক্স কিউব বাই 3, কোথা থেকে কোথা হবে? এই দিকে 7 মিটার, সো -7, আর ওই দিকে কত 30 মিটারের মধ্যে বাকি থাকে 23। ওকে, প্লাস এইটা একটা বিন্দু বস্তু, এই বিন্দু বস্তু কতটুক দূরে আছে এই দিক থেকে? তাহলে 23 মিটার দূরে আছে। তাহলে ওর জন্য কি এম আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এম কত? 2 কেজি, আর কত? 23 মিটার। ওকে, ইজি। এই বিন্দু বস্তুটা সেন্টার থেকে কতটুক দূরে আছে? ওর ভর হচ্ছে 1.5 কেজি, এবং সে সেন্টার থেকে 7 মিটার দূরে আছে, সো 7 স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা m/l দণ্ডের জন্য m কত? 10, l কত? 30, ইন্টু আমাদের হবে হচ্ছে এক্স কিউবের জায়গায় 23 কিউব মাইনাস মাইনাস প্লাস 7 কিউব, আপনারা তো আবার একটু এক ধাপ শর্ট করে করলে বুঝবেন না। 23 কিউব বাই 3 মাইনাস -7 কিউব বাই 3 প্লাস 2 ইন্টু 23 স্কোয়ার প্লাস 1.5 ইন্টু 7 স্কোয়ার। এইখান থেকে ওভারঅল রেজাল্টটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখি কত হয়। প্রথমে 9 ইনভার্স ইন্টু 23 কিউব প্লাস 7 কিউব, ওকে, প্লাস 2 ইন্টু 23 স্কোয়ার প্লাস 1.5 ইন্টু 7 স্কোয়ার। ওকে, তো চলে আসছে আমার 2521.5 কেজি মিটার স্কোয়ার। আমরা বের করে ফেললাম আমাদের পুরো সিস্টেমের জড়তার ভ্রামক কত। এই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম নাম্বার 37, এবং আমরা এখনই হচ্ছে কি করব, আমাদের ক্লাস শেষ করব। জাস্ট 1 সেকেন্ডে আমি, সরি 1 সেকেন্ড না, 1 মিনিটের মধ্যে আমি একটু দ্রুত রিভিউ করি। অক্ষটা ছিল এই পাশে 23 মিটার, এই পাশে 7 মিটার। তো দণ্ডের জন্য যদি যথাসম্ভব বের করি m/l x³/3, বাম পাশে 7 মিটার আছে, সো নিচে -7, ডান পাশে 23 মিটার আছে, পরে +23, ওই অনুযায়ী এখানে বসাইছি। এটা একটা বিন্দু বস্তু 2 কেজি ভরের, অক্ষ থেকে সেটা দূরত্ব 23, তার মানে ওর রেডিয়াসটা হচ্ছে 23। তাই এখানে m/r², m 2 কেজি, আর 23। আর 1.5 কেজি ভরের বিন্দু বস্তু, সেটার ভর বসাইলাম, এটার দূরত্ব এই অক্ষ থেকে 7 মিটার দূরে আছে, দ্যাটস ওয়াই আর হচ্ছে 7। তো পুরো একটা সিস্টেমের জন্য যখন বের করতে হয়, প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে হচ্ছে আমরা কি করব, আলাদা আলাদা, আমাকে একজন হচ্ছে ছটি দেন, ছটি। তো ঠিক আছে, ছটি দিয়ে দিব। আলাদাভাবে বের করে যোগ করলে টোটাল সিস্টেমে যত ভ্রামক পাওয়া যায়। তো আমরা এইভাবে করলাম, এইটা চলে আসছে। ওকে, সো এইটুকু। আপনারা অনেকে সস নিতে চান, নিলে নিতে পারেন। আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আপনার সাথে শীঘ্রই আবার ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ক্লাসের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।